প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুম থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাকে দেখতে পাচ্ছেন এবং আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। আমাকে দেখতে পাচ্ছেন এবং আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। জি জি, ক্লিয়ার ক্লিয়ার। ওকে, ফাইন। ওকে, প্রথমত আমি আন্তরিকভাবে দুঃখিত, সরি বলে নিচ্ছি আপনাদের ক্লাসটি 10 মিনিট লেট হওয়ায়। আজকে আপনাদের আমরা আপনাদের ব্যাচে যে স্যার দিয়েছিলাম সেখান থেকে অনেক স্টুডেন্ট আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যে আপনারা অনেকেই আমাদের শ্রদ্ধেয় আনোয়ার স্যারের ক্লাস করেছেন। তো আপনাদের ব্যাচ থেকে অনেক রিকোয়েস্ট এসেছে যাতে করে ক্লাসটা ক্লিয়ার দেখা যায় না, সবার ক্লিয়ার দেখা যাচ্ছে। আহ রিয়াজুজ্জামান বলছে সাউন্ড সাউন্ড আসে না, সাউন্ড প্রবলেম। সাউন্ড নাকি প্রবলেম, একটু চেক করেন তো। এখন শুনতে পাচ্ছেন সবাই? এখন এখন শুনতে পাচ্ছেন কিনা? জি, ক্লিয়ার। ওকে। ভিডিও ভিডিও কি ক্লিয়ার? ঠিক আছে, অল ক্লিয়ার, অল ক্লিয়ার। ওকে ওকে, ঠিক আছে। আপনারা প্রায় এখানে অনেক স্টুডেন্ট আছেন। যেটা বলছিলাম যে আপনাদের এখান থেকে আমাদের কাছে অনেক রিকোয়েস্ট এসেছে যে যাতে করে আপনাদের ক্লাসটি আমাদের যে শ্রদ্ধেয় স্যার আছেন, আনোয়ার স্যার, যিনি বর্তমান ব্যাংকে কর্মরত আছেন, ওনাকে দিয়েই যাতে করে আপনাদের বাংলা ক্লাসটি আমরা কন্টিনিউ করি। এই জন্য আপাতত আজকে আপনাদের ক্লাসটি নেবেন আমাদের শ্রদ্ধেয় আনোয়ার স্যার। স্যারের ছবি যদি আমি আপনাদেরকে দেখাই, আপনার স্যারকে সবাই চিনবেন, আশা করি সবাই চিনেন। স্যারকে কে কে চিনেন? স্যারকে স্যারকে কারা কারা চিনেন? আমি চিনি। আহ, নজরুল ইসলাম চিনেন। তারপরে সবাই চিনে দেখি, বাহ, সবাই চিনি। সবাই চিনে, সাউন্ড বাড়াই দেন, ওনারা সাউন্ড শুনতে পাচ্ছে না। ওকে, দেখি কমেন্ট, দেখি দেখি কমেন্ট একদম। আর একটা স্যারকে আমি ফোন দিয়েছিলাম। হ্যাঁ স্যার, তো এই স্যারের প্রথম ক্লাস, জি, স্যারের প্রথম ক্লাস। আর আপনাদের এই বাংলা পুরো বাংলা যে ক্লাসটা স্যারই কন্টিনিউ করবেন, ঠিক আছে? স্যার আপনাদের ক্লাসগুলো নেবেন, আশা করি আপনাদের আপনাদের থেকে আর আর কোনো অভিযোগ আসবে না। হ্যাঁ, আর আপনাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, যদি কোনো কিছু সুমাইয়া ইসলাম লিখছে, খুব ভালো হবে। সবগুলো ক্লাস সবগুলো ক্লাস স্যার নেবেন। অনেক ভালো লাগলো আনোয়ার স্যারের ক্লাস পেয়ে। হ্যাঁ স্যার, আপনাদের বাংলা বাকি ক্লাসগুলো নেবেন, আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন। সবার রিকোয়েস্টের উপর প্রতি সম্মান জানিয়ে আমরা আনোয়ার স্যারের ক্লাস দিয়েছি। স্যার, আমি ফোন দিয়েছিলাম, স্যার রাস্তায় আছেন। স্যার একটু দেরি হবে স্যারের আসতে, 10-15 মিনিটের মতো। তো স্যার আমাকে বলেছেন যে কবির ভাই, আপনি একটু গিয়ে কথা বলুন ওদের সাথে, আমি একটু আসতেছি। তো স্যার আসলে ইনশাল্লাহ আজকে আপনাদের লেকচার 2 হবে। বাংলা মেবি প্রথম লেকচার 1 ফুজাইল রহমানী স্যার পড়িয়েছিলেন। এখন আমরা আপনাদের আজকে সত্য নত্য বিধানের উপর আপনাদের ক্লাসগুলো হবে। সত্য নত্য বিধানের উপর আপনার ক্লাসটা হবে। স্যার আসলে স্যার শুরু করবেন। আ- আচ্ছা, এখানে স্যার ফ্যাক্ট না, ফ্যাক্ট আপনি কোন শিক্ষকের কাছ থেকে কতটুকু শিখলেন এবং কোন স্যার কতটুকু ভালো পড়াচ্ছেন। আপনাদের বাংলার অনেক ভালো, বাংলার জন্য আনোয়ার স্যার সেরা, সব স্যারই সেরা। বিদ্যাবাড়ির সকল শিক্ষক ভালো পড়ান। সাজেশনমূলক ক্লাসের জন্য সেরা অন্যান্য, বাংলাদেশের মধ্যে সাজেশনমূলক ক্লাসের জন্য সেরাও অন্যান্য। আচ্ছা, লেকচার শিট পাচ্ছি না। ফুজাল স্যারও ভালো, জি, সব স্যারই ভালো। তবে আপনাদের এখান থেকে অনেকের রিকোয়েস্ট ছিল যে আনোয়ার স্যারকে দেওয়ার জন্য, এই জন্য আমরা আনোয়ার স্যারকে দিয়েছি। ফুজাল স্যার রহমানিও অনেক ভালো স্যার এবং স্যারও অনেক ভালো পড়ান। যাই হোক, ইংরেজি আপনাদের এখানে ইংরেজি কোন স্যার নেবেন? ইংরেজি নেবেন জাহিদ স্যার। আপনারা কেয়ার লাইফে যারা যারা ছিলেন, আপনারা যে যে স্যারের কথা বলেছেন, আমরা বিদ্যাবাড়ির থেকে আপনাদের সেই সব স্যারদের দেওয়ারই ব্যবস্থা করেছি, ঠিক আছে? জাহিদ স্যার, জি, আপনারা চিনেন জাহিদ স্যারকে? স্যার লেকচার পিডিএফ কই, পিডিএফ কই? সুজন স্যার অনেক ভালো। ফুজাইল স্যার অবশ্যই ভালো পড়ান, কোনো স্যারই খারাপ পড়ান না। তবে আপনাদের এখান থেকে স্যারের প্রতি বেশি রিকোয়েস্ট এসেছে, তাই আমরা স্যারকে দিয়েছি। আমার ভর্তি হওয়ার শর্ত ছিল আনোয়ার স্যার। আচ্ছা, লেকচার শিট বলতে আপনাদের লেকচার শিট আমাদের তো আপডেটের কাজ চলছে, এখনো লেকচার শিট আমরা 100% হাতে পাইনি। আমি প্রেসে দিয়েছি, প্রেস থেকে আমরা পরের সপ্তাহে পেয়ে যাব ইনশাল্লাহ। আজকে তো 4 তারিখ, 10 তারিখের মধ্যে আপনারা পেয়ে যাবেন। 10 তারিখের দিকে আপনারা একটু আমাদের যে বই ডিপার্টমেন্টে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে একটু যোগাযোগ করবেন। যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা দ্রুত সময়ের মধ্যে বইগুলো পেয়ে যাবেন।
সফটওয়্যার কখন ঠিক হবে? সফটওয়্যার হচ্ছে আপাতত আমরা অ্যাপের দিকে না যাই, আমরা আপাতত গ্রুপেই থাকি, ফেসবুক গ্রুপে থাকি। আমাদের যখন একদম 100% আমাদের অ্যাপ ওয়েবসাইট ঠিক হয়ে যাবে তখন আমরা আপনাদেরকে প্রোভাইড করব, ঠিক আছে? যখন আমাদের পিডিএফ পাইলাম না কেন, আপনারা যারা যারা যে বাংলা যে 1 লেকচার হয়েছে, আপনারা কি আপনাদের গ্রুপে পিডিএফ পাননি? একটু কমেন্ট করবেন তো, যে বাংলা লেকচারে এই যে আজকে যে লেকচারটা হবে সেই লেকচারের পিডিএফ আপনারা এর আগের লেকচারের পিডিএফ কি পাননি? পাইনি না, ওকে ফাইন, ওকে ঠিক আছে, ঠিক আছে। আমি চেষ্টা করছি, আপনাদের যে প্রিভিয়াস যে লেকচার ছিল সেই লেকচারের পিডিএফটা আপনাদের ব্যাচে দেওয়ার জন্য। হ্যাঁ, ইনশাল্লাহ আজকের মধ্যে পেয়েছি। এই যে কেউ কেউ বলছে পেয়েছি, জি না জি না, একজন যে বললো পেয়েছি, উনি কি আদৌ পেয়েছেন কিনা? সবাই তো বলছে পাইনি, পাইনি, জি না জি না, ওকে, তার মানে আপনারা পাননি। ওকে ওকে, এই যে দু একজন আবার লিখেছে পেয়েছি। আপনারা গ্রুপে, গ্রুপে তো দেয়া আছে, আপনারা কি গ্রুপে, যারা পাননি তারা কি গ্রুপে যুক্ত আছেন? পাইনি, ওকে ফাইন, ঠিক আছে। একটু একটু আমাকে সময় দিয়ে সহযোগিতা করবেন, হ্যাঁ ইনশাল্লাহ। আর 10-12 মিনিটের মধ্যেই স্যার চলে আসবেন। স্যার চলে আসলে আপনাদের লেকচারটি স্যার এমন ভাবে পড়িয়ে দিবেন যাতে করতে একদম আপনাদের এই টপিকের উপর আর কোনো ক্লাস নিতে না হয়। আর আপনারা হতাশ হবেন না, ক্লাস চলাকালীন অবস্থায় স্যারকে অযাচিত প্রশ্ন যেগুলো আপনার শিক্ষার মধ্যে যায় না, লেখাপড়ার মধ্যে থাকে না, সেগুলো নিয়ে কোনো আলোচনা করবেন না, স্যারকে কোনো কথা বলবেন না, স্যার স্যারের মতো করে পড়াবেন। এটা কেন বলছি, যাতে করে আপনার যে সময়টুকু যাতে নষ্ট না হয়, আপনার লেকচারটি ফুলফিল হয়ে যায়। এবং এর পাশাপাশি আর একটা তথ্য থাকবে আপনাদের প্রতি, আপনাদের সার্ভিস সংক্রান্ত যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন, হ্যাঁ। আর আপনাদের গ্রুপে আমিও যুক্ত আছি, আমিও আপনাদের ওখানে হচ্ছে মেসেজ কিংবা কোনো কিছু আপডেট তথ্য হলে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। পুরো বিদ্যাবাড়ি টিম আছে, টিম সার্ভিস থেকে যে টিম আছে তারা দেয়া দেখে। সম্মানিত আমাদের যে শিক্ষক জন আনোয়ার স্যার অলরেডি চলে এসেছেন, হ্যাঁ। আর আপনাদের যে লেকচারের যে পিডিএফটা দেয়া নেই আমি ওটা দিচ্ছি। আর সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা প্রায় 300 জনের মতো এখানে আছেন, আপনারা স্যারের মতো করে পড়াবেন। আপনাদের সার্ভিস নিয়ে যদি কোনো প্রবলেম থেকে থাকে আমি প্রয়োজন হলে স্যারকে বলবো যে স্যার 10 মিনিট আগে আপনি ক্লাস ছেড়ে দিয়ে এরা এসে আমি আপনাদের সাথে কথা বলবো। আপাতত আপনার ক্লাস কন্টিনিউ করুন, আমরা 1 মিনিটের জন্য বিরতিতে যাচ্ছি, স্যার চলে এসেছেন। আর স্যারের সাথে কন্টিনিউ করুন। আর ইনশাল্লাহ হ্যাঁ, অনেকদিন পর দেখবো স্যারকে, আমরাও স্যারকে অনেকদিন পর দেখবো। হ্যাঁ, স্যারকে আমরা অনেকদিন পর দেখবো, ঠিক আছে। কিভাবে ডাউনলোড করবো সব বলবো। আপাতত আপনাদের সময়টা নষ্ট না করে, এখানে 300 জনের মতো আছেন, আপনারা কন্টিনিউ করেন, হ্যাঁ। ভিডিওটা বন্ধ করেন, দুটাই। কি খবর স্যার? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুভ বিকাল। হ্যাঁ, 1 বছর পর দেখলেন। গুড ইভিনিং। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। গরমে অতিষ্ঠ, ঘর থেকে বেরোলে পরে আর থাকা যায় না আর কি। আচ্ছা, দেও দেও দেও। হ্যাঁ, দেখি একটু 2-1 জন বলেন পরে কেমন আছেন। সুমাইয়া ইসলাম বলেন, অনেক কি দেখতে পাচ্ছি। জাহিদুল ইসলাম, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? জি ইসলাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ আদাব ভালো। স্যার। জি আদাব, আদাব স্যার। স্যার ভালো আছেন? জি ভালো আছি। স্যার কেমন আছেন? আসসালামু আলহামদুলিল্লাহ আলাইকুম ভালো স্যার। আছে, আপনারা সবাই ভালো আছেন? জি আসসালামু স্যার, আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম। জি স্যার ভালো আছি। কেমন আছেন স্যার? অনেকদিন পর স্যার আপনাকে দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। তো ঠিক আছে, আমরা শুরু করি। আমাদের ক্লাসটা অলরেডি একটু লেট হয়ে গেছে, হ্যাঁ, শুরু করে দিই আমরা। হ্যাঁ, ওকে, আমাদের টপিক কি আজকে? লেকচার 2, নত্য সত্য বিধান আর শব্দের শ্রেণীবিভাগ। আজকের এই আলোচনাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই কারণে কারণ এই টপিক থেকে আমাদের 11 থেকে 16 যে গ্রেড আছে পরীক্ষা বা অন্যান্য নন ক্যাডার যত পরীক্ষা আছে, ইভেন ক্যাডার, ব্যাংক, প্রাইমারি, এইসব পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন থাকে। হ্যাঁ, নত্য বিধান, কোথায় কোথায় নত্য বিধান প্রযোজ্য আর কোথায় কোথায় নত্য বিধান প্রযোজ্য না। হ্যাঁ, আবার প্রাইমারিতে রিটেন টিকছে, তাদের নোট আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ প্লিজ আমাকে একটু বলবেন। ডেফিনেটলি গুরুত্বপূর্ণ, যারা করছে এখানে কোর্স তারা
জানে। তো আমাদের এখান থেকে আমাদের সবগুলা ফ্যাকাল্টি খুব ভালো পড়িয়েছেন, এবং আমাদের এখানে যারা অ্যাক্টিভলি সিনসিয়ারলি ভাবে পড়াশোনা করছে তারা সবাই ভালো করছে। আচ্ছা, তো যারা বলতেছিলাম এখানে কিছু বিষয় আছে যে কোথায় কোথায় নত্যবিধান প্রযোজ্য আর কোথায় কোথায় নত্যবিধান প্রযোজ্য না। এইভাবে প্রশ্ন আসে। আবার প্রশ্ন আসে হচ্ছে বানানের ক্ষেত্রে। হ্যাঁ, বানান কোনটা সঠিক কোনটা ভুল, এই ধরনের প্রশ্ন আসে। সুতরাং এটা গুরুত্বপূর্ণ এখানে। আর এরকম হইতে পারে যে আপনাদের রিটেনে এমসিকিউর সাথে সাথে রিটেনেও কিন্তু আসে এখান থেকে নত্য সত্য বিধান অংশে, যে নত্য সত্য বিধানের 2টি করে নিয়ম উদাহরণ সহ লিখুন। 2টি করে নিয়ম উদাহরণ সহ লিখুন। তাহলে আপনি 2টা নিয়ম পাশাপাশি 2টা উদাহরণ দিয়ে দিলেন, এই আর কি হয়ে গেল। আর একটা হচ্ছে শব্দের শ্রেণীভাগ। সব জায়গায় ফেসবুক আইডি খুঁজলে হয়? ফেসবুক আইডি হচ্ছে বিদ্যাবাড়ি, বিদ্যাবাড়ির সাথে থাকলেই পাওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা, সেলিম রেজা। শব্দের শ্রেণীভাগটা খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে শব্দের উৎপত্তি, অর্থগতভাবে শব্দের শ্রেণীভাগ, গঠনগতভাবে শব্দের শ্রেণীভাগ, বিভিন্ন ধরনের শ্রেণীভাগ আছে, সেই শ্রেণীবিভাগগুলো থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। হ্যাঁ, আমি চলে আসছি, পরীক্ষা শেষ, পরীক্ষার হল থেকে বের হয়ে চলে আসছি। ঠিক আছে, আচ্ছা। ওকে, তো এই শব্দের শ্রেণীভাগ, উৎপত্তিগত শব্দের শ্রেণীভাগ, নিচের কোনটি তৎসম শব্দ, নিচের কোনটি অর্ধ তৎসম শব্দ, আহ নিচের কোনটি নিচের কোনটি হচ্ছে দেশি শব্দ, কোনটি বিদেশি শব্দ, কোনটি আরবি শব্দ, কোনটি ফার্সি শব্দ, কোনটি পর্তুগিজ শব্দ। ইভেন এখানে হচ্ছে আপনার দিয়ে দেয়, একটা শব্দ দিয়ে দেয়, কলম কোন দেশি শব্দ, হ্যাঁ, উজবুক কোন দেশি শব্দ, হরতাল কোন দেশি শব্দ, এই জাতীয় যে বিষয়গুলো ছিল সেগুলা। হ্যাঁ, আমার হচ্ছে ডিপ্লোমা, ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা ছিল, জাহিদুল ইসলাম। আমরা যারা ব্যাংকার তাদের জন্য হচ্ছে দ্রুত প্রমোশনের জন্য ব্যাংকিং ডিপ্লোমা দিতে হয়। এই হচ্ছে ব্যাপার। তারপরে হচ্ছে গঠনগতভাবে শব্দ শ্রেণীভাগ, অর্থগতভাবে শব্দ শ্রেণীভাগ, এগুলো থাকে। কোনটি মৌলিক শব্দ, গোলাপ কোন জাতীয় শব্দ, মলম কলম এগুলা কোন জাতীয় শব্দ। তারপরে হচ্ছে কি বলে, নিচের কোনটি রুড়ি শব্দ, নিচের কোনটি যোগরুড়ি শব্দ। এই ধরনের বিভিন্ন ভাবে প্রশ্ন থাকবে। একটা শব্দ দিয়ে মিতালি কোন জাতীয় শব্দ, নিচের কোনটি যোগরুড় শব্দ, পঙ্কজ কোন জাতীয় শব্দ, সন্দেশ কোন জাতীয় শব্দ, এইগুলো। তো এইগুলো সবগুলোই আজকে আমরা ক্লাসে দেখব। যেভাবে পড়লে মনে থাকে সেভাবে পড়ার চেষ্টা করব। একজন বললো যে বাংলা ভাষার উদ্ভব বিকাশ এগুলো পড়ানো হয়নি, এগুলো কি পড়তে হবে? বাংলা বা সুমাইয়াকে ট্রান্সলেট করো। বাংলা ভাষার উদ্ভব বিকাশ পড়ানো হয়নি কেন? এটা কি 1 নম্বর লেকচার ছিল নাকি টপিক? বাংলা ভাষার উদ্ভব বিকাশটা পড়া দরকার আর কি। বাংলা ভাষার উদ্ভব বিকাশ। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। স্যার, বাংলা ভাষার উদ্ভব বিকাশ, তারপর বাংলা ভাষার রীতি বিভাজন, হ্যাঁ, বাংলা লিপি, এগুলি প্রথম লেকচারে থাকার কথা যতটুকু আমার মনে হয়। তো হ্যাঁ। এগুলি হয় নাই স্যার। আচ্ছা, এগুলা কি মানে লেকচারে ছিল কিনা? ক্লাস কি আমি নিয়েছিলাম? না স্যার, প্রথম ক্লাস ফুজাইল স্যার নিয়েছিল। তাহলে থাকলে তো নেওয়ার কথা, যদি না নিয়ে থাকে তাহলে কোনো একটা অন্য একটা ক্লাসে আমরা নিয়ে নিব। হ্যাঁ, যেমন স্যার, বা একটা ইনটেক ডেতে নিয়ে নিব, ওইটা অনেক বড় আলোচনা। জি স্যার, ওইটা হচ্ছে স্যার ধ্বনিবর্ণ থেকে শুরু করেছিলেন। ও, ধ্বনিবর্ণ ছিল, তাহলে ওটা হয়তো অন্য কোথাও আছে, যদি থাকতো তাহলে উনি আলোচনা করতো। যাই হোক, আচ্ছা, ওকে, ঠিক তাহলে আছে। আমরা শুরু করি নত্য সত্য বিধান থেকে। হ্যাঁ, এই যে দেখেন এখানে কি ধরনের প্রশ্ন আসে, প্রশ্নের টাইপ বা ধরন কি ধরনের হয়। নত্য এবং সত্য বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? বলেন, নত্য সত্য বিধান বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত বিষয়? হ্যাঁ, হ্যাঁ, বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত বিষয়? নত্য সত্য বিধান হচ্ছে ধ্বনিতত্ত্বে আলোচ্য বিষয়, ধ্বনিতত্ত্বে আলোচ্য বিষয়, ধ্বনিতত্ত্বে আলোচ্য বিষয়, ধ্বনিতত্ত্বে আলোচ্য বিষয়। কোন শব্দে নত্য সত্য বিধানের প্রয়োগ রয়েছে, বা কোন শব্দে নত্য সত্য বিধান অনুসৃত হয়? তৎসম শব্দে, তৎসম, এটা কি খালি আসে না কেন? তৎসম বা সংস্কৃত শব্দে, তৎসম বা সংস্কৃত শব্দে ন ব্যবহারের কিছু নিয়ম আছে, যেগুলো বললাম যে রিটেনে আসে, একটা দুইটা নিয়ম উদাহরণ সহ আসে। তাল মধ্যনস্য ব্যবহারের নিয়ম আছে,
হ্যাঁ, ট বর্গীয় ধ্বনির আগে কোনটি বসে, রি র মধ্যস্বর পর সাধারণত কোনটি বসে, এই জাতীয়। তাহলে চলেন আমরা কিছু বিষয় দেখি। নর্মালি নত্ব বিধান এবং সত্য বিধান কোথায় প্রযোজ্য হয় এগুলো একটু লেখেন। নত্ব ও সত্য বিধান, মোটা দিলে আসে বেশি, চিকন দিলে কম আসে, ঘটনা কি? প্রযোজ্য হয়। আচ্ছা, আমি টানা 6 ঘন্টা লিখে আসছি, হ্যাঁ, তো মোটামুটি একটা আঙ্গুল ব্যথা করতেছে আর কি। তো এরপরও লিখতেছি, এদিক সেদিক হলে একটু মনে কষ্ট নিয়ে না, আমাকে বললেন। নত্ব সত্য বিধান প্রযোজ্য হয় কোথায় কোথায় লিখবেন হচ্ছে, ট বর্গীয় ধ্বনির পূর্বে, ট ট বর্গীয় ধ্বনির ট বর্গীয় ধ্বনির পূর্বে মূর্ধন্য হয় এবং মূর্ধন্য ষ দুইটাই হয়। ট বর্গীয় ধ্বনির পূর্বে মানে একসাথে দুইটা পড়ে ফেলবো, আমরা বইয়ে আলাদা আলাদা লেখা আছে, একসাথে আমরা দুইটা পড়ে ফেলবো, সমস্যা নাই। ট বর্গীয় ধ্বনির পূর্বে মূর্ধন্য ষ এবং মূর্ধন্য দুইটি হয়। যেমন ট বর্গীয় ধ্বনির পূর্বে কি, যদি উদাহরণ দেই, ট ট ড ড, এগুলোই তো ট বর্গীয় ধ্বনি। ট ট ড ড মূর্ধন্য, এগুলো হচ্ছে ট বর্গীয় ধ্বনি। যেমন কষ্ট, হ্যাঁ, নষ্ট, অষ্ট, ঠিক আছে, স্পষ্ট, এগুলো। কণ্ঠক, হ্যাঁ, লুণ্ঠন, তারপরে হচ্ছে আহ কণ্ঠক, লুণ্ঠন, তারপরে আহ, হ্যাঁ বলো, গুণটন, এই তো চলবে। নত্ব সত্য বিধান দুইটি নিয়ম লিখুন, হ্যাঁ। আচ্ছা, সুন্দর হই নাই। তাহলে দুইটি নিয়ম এটা লিখে দিলেন যে ট বর্গীয় ধ্বনির পূর্বে মূর্ধন্য হয়। কণ্ঠক, লুণ্ঠন দুটি উদাহরণ দিয়ে দিলেন, হ্যাঁ। বা মূর্ধন্য ষ, ট বর্গীয় ধ্বনির পূর্বে মূর্ধন্য ষ হয়। কষ্ট, নষ্ট, অষ্ট, স্পষ্ট, এইগুলো। তারপরে হচ্ছে 2 নম্বরটা লিখবেন, রি র মূর্ধন্য ষ, রি র মূর্ধন্য ষ, তারপরে কি হয়, মূর্ধন্য হয়। রি র মূর্ধন্য ষ মূর্ধন্য হয়। আর একটা লিখবেন, রি এবং রর পরে, রি র মূর্ধন্যস্বর পরে মূর্ধন্য হয়, আর রি রর পরে মূর্ধন্যস্ব হয়। রি রর পরে মূর্ধন্যস্ব হয়, যেহেতু এটা মূর্ধন্যস্বর ব্যবহার, এই জন্য রি রর পরে কি হবে, মূর্ধন্যস্ব হবে। রি রর পরে মূর্ধন্যস্ব হয়, আর রি র মূর্ধন্যস্বর পরে মূর্ধন্য হয়। আর এখানে শুধু মূর্ধন্যস্ব বাদ দিবেন, মূর্ধন্যস্ব রি রর পর হয়। যেমন ঋণ, তৃণ, মরণ, কারণ, উদাহরণ, হ্যাঁ। তারপর হচ্ছে কর্ষণ, রর পরে মূর্ধন্য, রর পরে মূর্ধন্য, মূর্ধন্যস্বর পরে মূর্ধন্য, মূর্ধন্যস্বর পরে মূর্ধন্য। রি র, রি র মূর্ধন্যস্ব, তারপরে কি হয়, মূর্ধন্য হয়। আবার রি এর র, এরপরে মূর্ধন্যস্ব হয়। যেমন ঋষি, ঋষি, কৃষি,
ঋষি, কৃষি, তারপর হচ্ছে বৃষ্টি, সৃষ্টি, দৃষ্টি, এগুলো আমরা ধ্বনি পরিবর্তন ক্লাসে কিন্তু পড়ছিলাম। হ্যাঁ, ওই যে হ্যাঁ, ধ্বনি পরিবর্তন ক্লাসে পড়ছিলাম, যদি কোনো ব্যঞ্জনের সাথে কোনো স্বর বর্ণ থাকে তাহলে সেটা পরে উচ্চারিত হয়, কিন্তু স্বর বর্ণ থাকলে সেটা পরে উচ্চারিত হয়, মনে রাখতে হবে। যেমন এটা যে রিকারের পরে মূর্ধন্য ষ হচ্ছে, হ্যাঁ, রিকারের পরে মূর্ধন্য ষ উচ্চারিত হচ্ছে। ওকে, তারপর হচ্ছে বর্ষা, বর্ষণ, এগুলো। হ্যাঁ, একটা দুইটা উদাহরণ মনে রাখবেন, যাতে পরীক্ষা যদি লিখিত আকারে আসে লিখতে পারেন। হ্যাঁ, ঘর্ষণ, কর্ষণ। তাহলে দুইটা নিয়ম আমরা দেখলাম। ট বর্গীয় ধ্বনির পরে কি হয়? যুক্ত অবস্থায় মূর্ধন্য মূর্ধন্য ষ হয়, রি র মূর্ধন্য ষর পরে মূর্ধন্য হয়, আর রি রর পরে মূর্ধন্য ষ হয়। এখন কথা হচ্ছে আহ এই যে রি বা রিকার, র বা রেফ, মূর্ধন্য ষ, এগুলোর পরে কি হয়? মূর্ধন্য ষ হয়। কিন্তু যদি এগুলোর পরে না হইয়া দূরে নয়ের ব্যবহার থাকে, এগুলার পরে না হইয়া, ধরেন রির ওর পরে না, একটু দূরে, মাঝখানে অন্য কোনো বর্ণ আছে, একটু দূরে আবার নয়ের ব্যবহার আছে, তখন কি হবে? দন্তান্ন মূর্ধন্য এটা বুঝবো কি করে? এটার জন্য আরেকটা নিয়ম আছে, এবং এই নিয়মটা থেকে পরীক্ষায় বানানের অংশে প্রশ্ন আসে বেশি আর কি। হ্যাঁ, মনে রাখতে হবে, আমরা উপরে যা পড়ছি, কি পড়ছি? রি, রি বা রিকার, এটা সংক্ষিপ্ত রূপ। তারপরে হচ্ছে র, রর সংক্ষিপ্ত রূপ হচ্ছে দুইটা, রেফ আর এটা হচ্ছে রিকার, তাই না? রেফ আর রফলা, রেফ আর একটা হচ্ছে কি? রফলা। তারপর হচ্ছে মূর্ধন্য ষ, এটা আবার যুক্ত অবস্থায় ক এর সাথে হইলে কয় মূর্ধন্য ষ হয়। তাহলে 1 2 3 4 5 6 7, এই যে রি, রিকার, র, রেফ, রফলা, মূর্ধন্য ষ বা কয় মূর্ধন্য ষ, এই যে বর্ণগুলা আছে, এই বর্ণগুলার পরে যদি ক বর্গীয় ধ্বনি থাকে, ক বর্গীয় ধ্বনি কোনগুলা? ক, হ, গ, ঘ, ঙ। তারপরে প বর্গীয় ধ্বনি থাকে, প, ফ, ব, ভ, ম। এরপরে অন্তুস্থ অ, অন্তুস্থ জ, হ, অনুস্বর, এই যে বর্ণগুলো আছে, এইগুলা যদি থাকে, তারপরে অবশ্যই ন ব্যবহারের প্রয়োজন হলে মূর্ধন্য হবে। কি বললাম আবার খেয়াল করেন, আমরা একটু আগে পড়লাম, যদি রি র মূর্ধন্য ষ, রি বা রিকার, র বা রেফ, রফলা, মূর্ধন্য ষ বা কয় মূর্ধন্য ষ, তারপরে যদি ন ব্যবহারের প্রয়োজন হয়, তাহলে সেখানে অবশ্যই অবশ্যই কি হবে? অবশ্যই অবশ্যই মূর্ধন্য হবে। এটা আমরা দেখলাম, যদি ঠিক পরেই এই বর্ণগুলো বা তার সংক্ষিপ্ত রূপ, তার ঠিক পরেই যদি ন ব্যবহারের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই সেখানে মূর্ধন্য হবে। হ্যাঁ, আর যদি ঠিক পরে না হইয়া একটু দূরে ন ব্যবহারের প্রয়োজন হয়, যেমন উদাহরণ যদি দেই, ধরেন একটা শব্দ লিখলাম, সহজ একটা শব্দ, নারায়ণ, নারায়ণ। এটা কি ন হবে? দন্তান্ন হবে নাকি মূর্ধন্য হবে? কি হবে? আমরা বলছি যে রি র মূর্ধন্য ষ এর পরে মূর্ধন্য হবে, কিন্তু এখানে তো রি র মূর্ধন্য ষ নাই, রি র মূর্ধন্য ষ আছে দূরে, যে এখানে র আছে, তারপরে মাঝখানে একটা বর্ণ আছে, তারপরে ন ব্যবহারের প্রয়োজন আসছে। এখন এইখানে আমরা কি ব্যবহার করব? হুম, দেখা যায় না? ক্লাস দেখা যায় না? ক্লাস কি দেখা যায়? দু একজন হাত উঠেছেন, বলেন তো, যে সুমাইয়া, তারপরে সজীব। আচ্ছা, দেখা যাচ্ছে, গুড। আর দু একজন হয়তো নেট প্রবলেম থাকতে পারে, সেক্ষেত্রে এটা একটু ভিন্নভাবে মানে ইয়ে করুন, কিভাবে কি করবে সেটা সলিউশন কি? আপনার নেট ঠিক হয়ে গেলে, বাফারিং হলে ঠিক হয়ে যাবে। ওকে, বাফারিং কমে গেলে ঠিক হয়ে যাবে, দু একজনের যদি সমস্যা হয়, অথবা বের হয়ে আবার দেখতে পারেন। তাহলে খেয়াল করবেন, রি র মূর্ধন্য ষ, রিকার, রেফ, রফলা, কয় মূর্ধন্য ষ, এগুলোর পরে যদি ক বর্গীয়, মনে রাখবেন, মানে এতগুলো মনে রাখা দরকার নাই, শুধু মনে রাখবেন যে ক বর্গীয় ধ্বনি, প বর্গীয় ধ্বনি, ক, প, অন্তস্থ জ, অ, অনুস্বর, এইগুলো যদি থাকে, তারপরে অবশ্যই মূর্ধন্য হবে। তাহলে আমরা একটু টেস্ট করি। যেমন
এখানে যে শব্দটা আমরা লিখলাম নারায়ণ, তাহলে এই যে এখান থেকে এইখান থেকে এই যে একটা বক্স, এখান থেকে যদি একটা থাকে, দেখবো এখান থেকে একটা আছে কিনা, এই যে র আছে তাই না, এই যে র আছে র, তার মানে এটা হচ্ছে এখান থেকে যে 7টা বর্ণ বা তার সংক্ষিপ্ত রূপ আছে সেখান থেকে একটা আছে এখানে, এই যে র আছে। তারপরে যদি এখান থেকে কোনো একটা থাকে, এখান থেকে পরবর্তী নাকি উন্তুস্ত, এই যে উন্তুস্ত অ আছে, সুতরাং এরপরে অবশ্যই অবশ্যই কি হবে, মূর্ধন্য হবে। বুঝা গেল? আচ্ছা, এবার বলেন দুই একটা ব্যতিক্রম আছে, সেগুলো আমি বলবো, যেগুলো ব্যতিক্রম পরীক্ষায় আসতে পারে সেগুলো আমি বলবো। হ্যাঁ, এবার বলেন তো, পরিবহন, পরিবহন এটা কি দন্তান্ন হবে নাকি মূর্ধন্য হবে বলেন? পরিবহন বানানে কি হবে, দন্তান্ন নাকি মূর্ধন্য? পরিবহন বানানে কি হবে বলেন তো? হ্যাঁ ভাই, আমি হচ্ছে একটু ব্যস্ত আছি, আমি আপনাদের রাতে ফোন করব, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে কি হবে, দন্তান্ন নাকি মূর্ধন্য, কোনটা হবে বলেন? অনেকে দন্তান্ন অনেকে মূর্ধন্য, হ্যাঁ, কোনটা হবে? হ্যাঁ, ওকে। একজন লিখছে পলায়নে কি হবে, পলায়ন, আচ্ছা পলায়নে কি হবে দেখতেছি। তাহলে দেখেন, খেয়াল করে দেখেন, এই যে এখান থেকে একটা আছে কিনা দেখি কোনো বর্ণ, এই যে পরিবহন, র আছে তাই না, এই যে র আছে। তারপরে এখান থেকে কোনোটা আছে কিনা, এই যে ব আছে, এই যে ব, আবার হ আছে, এই যে হ আছে, এই যে হ আছে। তারপরে অবশ্যই অবশ্যই কি হবে, মূর্ধন্য হবে। কিন্তু আমরা জানি দন্তান্ন হবে, কিন্তু ভুল। অবশ্যই কি হবে, পরিবহন বানানে মূর্ধন্য হবে, আপনি ডিকশনারি খুলে দেখেন, মূর্ধন্য হবে। আচ্ছা, আরেকজন বলছে পলায়নে কি হবে, পলায়ন, দেখেন তো পলায়নে কি হবে, এই যে প লয় কাল্লা পলা, তারপরে অন্তস্থ, এখন কি এখানে দন্তান্ন হবে নাকি মূর্ধন্য হবে বলেন? পলায়নে কি হবে দেখি, এই পলায়নে এখান থেকে একটাও আছে কিনা। এই যে প্রথম শর্ত হচ্ছে আমাদের এই যে 7টা বর্ণ বা তার সংক্ষিপ্ত রূপ আছে, এইখান থেকে একটা থাকতে হবে, তারপরে ঠিক পরেই এখান থেকে যদি একটা থাকে তারপরে মূর্ধন্য হবে। এখন দেখি যে রিকার আছে, নাই পলায়নে। র রেফ রফলা আছে, পলায়নে নাই। রি মূর্ধন্য কয় মূর্ধন্য আছে, না নাই। তার মানে প্রথম কন্ডিশনে এটা ফলো করে না। প্রথম যে কন্ডিশন আছে আমাদের, প্রথম 7টা বর্ণ বা সংক্ষিপ্ত রূপ, সেখানে এই পলায়নে কি নাই, রিও নাই, রিকারও নাই, র নাই, রেফ নাই, রফলা নাই, মূর্ধন্য নাই, কমূর্ধন্য একটাও নাই। সুতরাং এখানে কি হবে না, মূর্ধন্য হবে না, দন্তান্নই হবে। বুঝা গেল? আরোহণ কি হবে, আরোহণ, অলোক বলছে আরোহণে কি হবে লেখেন তো, আরোহণ কি হবে, আরোহণ কি হবে, আরোহণ মূর্ধন্য নাকি দন্তান্ন, আরোহণ কি হবে? হুম, হ্যাঁ, আল্লাহ আছে না। না বলছি এগুলো, ওই যে এমনিতেই কথা বলবে। তাহলে আরোহণে কি আছে, এই যে এখান থেকে একটা আছে না, এই যে র আছে র, এখান থেকে আরোহণে এখান থেকে কি আছে, এই যে র আছে, এই যে আর পরে কি আছে, র আছে, তারপরে এই যে এখান থেকে একটা আছে, ঠিক পরে হ আছে, এই যে হ আছে। তাহলে অবশ্যই অবশ্যই কি হবে, মূর্ধন্য হবে। ক্লিয়ার, বিষয়টা ক্লিয়ার সবাই, যে যদি রির ও মূর্ধন্যস্বর ঠিক পরেই ন ব্যবহারের প্রয়োজন হয় তাহলে মূর্ধন্য হবে। আর যদি রির ও মূর্ধন্যস্বর পরে এই ক বর্গ প বর্গ অন্তস্থ জ হ অনুস্বর এগুলো থাকে, তার ঠিক পরেই
ন ব্যবহারের প্রয়োজন হলে মূর্ধন্য হবে। ক্লিয়ার বিষয়টা? এটা বানানে কিন্তু আসে, হ্যাঁ, বিভিন্ন ধরনের বানান আছে, নারায়ণ, রামায়ণ, বিভিন্ন ধরনের যে বানান আছে এগুলো বিভিন্ন সময় পরীক্ষায় আসতে দেখা যায়। অতএব এটা খেয়াল রাখতে হবে একটু, হ্যাঁ। ওকে, তারপরে লিখবেন এইদিকে মূর্ধন্যস্বরের ক্ষেত্রে এরকম একটা ব্যতিক্রম নিয়ম আছে, মূর্ধন্যস্বরের ক্ষেত্রেও একটা ব্যতিক্রম নিয়ম আছে এখানে। মূর্ধন্যস্বরের ক্ষেত্রে এইরকম একটা নিয়ম আছে, যদি অ এবং আ আমাদের স্বরবর্ণ, এই যে দুইটা বর্ণ আছে, অ আ ছাড়া, অ আ ছাড়া অন্য কোনো স্বরবর্ণের পরে, অ আ ছাড়া, অ আ ছাড়া অন্য কোনো, অ আ ছাড়া অন্য কোনো বর্ণের পর স ব্যবহারের প্রয়োজন হলে মূর্ধন্য ষ হয়। অ আ ছাড়া, অ আ ছাড়া অন্য কোনো বর্ণের পর কি হয়? মূর্ধন্য ষ হয়, হ্যাঁ। না না, রমজান বুঝে নাই, পলায়ন বলছি, শুধু উন্তস্থ থাকলে তো হবে না। রমজান এটা আনমিউট করতো, রমজান, শুধু উন্তস্থ থাকলে হবে না, এই যে এখান থেকে একটা থাকতে হবে। রমজান, এখান থেকে একটা থাকতে হবে স্যার। এই যে এখান থেকে, এই যে এখানে যে 7টা বর্ণ আছে, রি, রিকার, র, রেফ, রফলা, অন্তস্থ, কর্মদর্শ, এখান থেকে একটা থাকতে হবে। তারপরে যদি এখান থেকে থাকে তাহলে মূর্ধন্য হবে, অন্যথায় দন্তান্ন হবে। এখন এই যে পলায়ন বানানো, তো এই যে এখানে যে 7টা বর্ণ আছে এখান থেকে তো একটাও নাই। বুঝা গেছো ভাই? রমজান, শুনতে আসসালামু পাচ্ছি? আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? শুনতে পাচ্ছেন? জি স্যার, ভালো আছি। স্যার, এই যে বুঝছেন 2 বিষয়টা? নম্বর হ্যাঁ রি, র এবং মূর্ধন্য ষ এর পরে দেখাচ্ছে। হ্যাঁ, বলেন। স্যার বুঝতে পারছি স্যার, একটু বুঝতে ওকে, পারছি। মানে এখান থেকে থাকতে হবে, তারপরে এখান থেকে থাকলে অবশ্যই মূর্ধন্য হবে, হ্যাঁ। জি স্যার। ওকে, আচ্ছা, তাহলে আহ এই যে এইটা দেখেন, স্বব্যবহারের ক্ষেত্রে যে বিষয়টা আছে, অ আ ছাড়া অন্য কোনো বর্ণের পরে মূর্ধন্য ষ হবে, অ আ ছাড়া অন্য কোনো বর্ণের পরে মূর্ধন্য ষ হবে। যেমন আমরা যদি বলি অনুষঙ্গ, অনুষঙ্গ, হ্যাঁ, এটা কি দন্তাস্ব দিয়ে হবে নাকি মূর্ধন্য ষ দিয়ে হবে? অনুষঙ্গ, অনুষঙ্গ, কোনটা সঠিক হবে, দন্তাস্ব নাকি মূর্ধন্য ষ? অনুষঙ্গ, খেয়াল করে দেখেন, একটা এক্সাম্পল দিই তাহলে বুঝে যাবেন। এই যে একটু আগে কিন্তু বলছি, যদি ব্যঞ্জনের সাথে কোনো স্বরবর্ণ থাকে তাহলে কি হয়? ব্যঞ্জনের সাথে স্বরবর্ণ থাকলে সেটা পরে উচ্চারিত হয়। তাহলে অনু, এই যে এটা কি, এটা উচ্চারণ কি হচ্ছে? অনু, আগে দন্তান্ন তারপরে রস্যুকার, আগে দন্তান্ন তারপরে রস্যুকার উচ্চারিত হচ্ছে। তাহলে আমরা এখানে নিয়মটা কি বলছি? অ আ ছাড়া অন্য কোনো বর্ণের পরে, মানে অন্য কোনো স্বরবর্ণের পরে অবশ্যই মূর্ধন্য ষ হয়। তাহলে এই যে রস্যু, রস্যু তো আর অ আ না, অ আ ছাড়া অন্য বর্ণ, তাই না? তাহলে তারপরে অবশ্যই কি হবে? দন্তাস্ব হবে না, কি হবে? মূর্ধন্য ষ হবে। বুঝা গেল? আশার কিভাবে হবে এটা তো বলবো, কইছি না, কিছু কিছু বিষয় আছে ব্যতিক্রম, যেগুলো নিপাতনে সিদ্ধ বলা হয়, স্বাভাবিক নিয়মের বাইরে, হ্যাঁ। এই জন্য সেগুলা আমরা বলবো যে কোনগুলো ব্যতিক্রম বা এই নিয়ম মানে না, এগুলো বলবো, তার মধ্যে আশার একটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, যদি বলি প্রতিষ্ঠান, আগে থেকে মিস কল দিয়েন না, যেগুলো লাগবে এগুলো সবই বলবো। প্রতিষ্ঠান, হ্যাঁ, এরকম হবে নাকি প্রতিষ্ঠান এরকম হবে? দন্তাস্ব দিয়ে হবে, কোনটা হবে? এরকম হবে? বা অনেক সময় পরীক্ষায় আসে অভিষেক, অভিষেক কি এটা হবে নাকি অভিষেক এটা হবে? কোনটা হবে? এইগুলো ধরেন 1 নাম্বার, আর এটা হচ্ছে 2 নাম্বার, হ্যাঁ, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, কোনটা হবে সঠিক? প্রতিষ্ঠান, তাই না? তাহলে প্রতিষ্ঠান আমরা বলছি অ আ ছাড়া অন্য কোনো স্বরবর্ণের পর মূর্ধন্য ষ হবে। তাহলে এই যে এখানে কি আছে, এই রস্যইকার, তর পরে রস্যইকার উচ্চারিত হচ্ছে প্রতি,
উচ্চারণটা কি হবে? প্রতি, তাই না? আগে তো, তারপরে কি এই যে রস্যই, তাই রস্যইকার তো আর অ না, অ ছাড়া অন্য স্বরবর্ণ, তাই না? সুতরাং অবশ্যই এখানে কি হবে? মূর্ধন্য হবে, দন্তাস্য হবে না। অভিষেক, অভি এই যে রস্যইকার, আগে ভ উচ্চারিত হচ্ছে তারপর রস্যইকার, কিন্তু অভিষেক তার মানে হচ্ছে এই রস্যইকারের পরে কি হবে? মূর্ধন্য হবে, যেহেতু অ আনা, তার মানে অবশ্যই মূর্ধন্য হবে। যদি পরীক্ষায় আসে এবং আসছে বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায়, পুরস্কার কি হবে? পুরস্কার, পুরস্কার কি হবে? পুরস্কার মূর্ধন্য নাকি দন্তাস্য? পুরস্কার কোনটা হবে? মূর্ধন্য নাকি দন্তাস্য? বা আবিষ্কার কি হবে? মূর্ধন্য নাকি দন্তাস্য? বা পরিষ্কার কি হবে? মূর্ধন্য নাকি দন্তাস্য? কারণ এই সিরিয়াল হচ্ছে 1 2 3, আর এগুলো হচ্ছে 4 5 6। তাহলে কোনটা কোনটা ঠিক এখানে? এই সালাম, কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, এই যে দিছি তো, লিখছি এখানে। তাহলে খেয়াল করে দেখেন, বলছি অ আ ছাড়া অন্য বর্ণের পরে কি হবে? মূর্ধন্য হবে, অন্য স্বরবর্ণের পরে। তাহলে এখানে কি আছে? এই পুরস্কার কি আছে? র এর পরে কি অ উচ্চারণ হচ্ছে না? পুর, পুর। এখানে তো রস্যইকার, দীর্ঘইকার, একার অকার কিছুই নাই। পুরস্কার বানানে আছে? র এর সাথে কোনো কিছু আছে? যেটা উচ্চারিত হচ্ছে সেটা হচ্ছে অ, পুর, পুরস্কার। তাহলে এখানে কি মূর্ধন্য হবে? হবে না। অ আ ছাড়া, অ আ থাকলে মূর্ধন্য হবে না। তাহলে কি হবে? পুরস্কার দন্তাস্য, পুরস্কার। খেয়াল করেন, কিন্তু বলছি পরিষ্কার, পরিষ্কারে কি হচ্ছে? পরিষ্কার র এর পরে কিসের উচ্চারণ হচ্ছে? এই যে রস্যইকারের উচ্চারণ হচ্ছে, পরি, আগে র তারপর রস্যি, পরিষ্কার। তাহলে এখানে কি হচ্ছে? রস্যই তার অ আনা, আরেকটা ধ্বনি, হ্যাঁ। সুতরাং অবশ্যই এখানে কি হবে? মূর্ধন্য হবে, দন্তাস্য হবে না। তাহলে পুরস্কার বানানে কি হবে? দন্তাস্য হবে, পুর, যেহেতু অ আছে। আর পরিষ্কার যেহেতু রস্যই আছে উচ্চারণ, তারপরে অবশ্যই মূর্ধন্য হবে। আবার আবিষ্কার বানানে কি হবে? তাহলে আবিষ্কার, আবিষ্কার বানানে কি হবে? আবিষ্কার বর পরে রস্যইকারের উচ্চারণ হচ্ছে, বর পরে রস্যইকারের উচ্চারণ হচ্ছে, অবশ্যই কি হবে না? দন্তাস্য হবে না, কি হবে? মূর্ধন্য হবে। তাহলে পুরস্কার বানানে দন্তাস্য, কিন্তু পরিষ্কার বানানে মূর্ধন্য। বোঝা গেল? আবিষ্কার বানানে মূর্ধন্য। হ্যাঁ হ্যাঁ, র এর পর তো মূর্ধন্য হয়, কিন্তু এখানে র এর মূর্ধন্য তো কোনো ব্যাপার না, এখানে স এর ব্যাপার। এখানে তো মূর্ধন্য দন্তাস্যর কথা বলতেছি আমি, তাই না? ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? হ্যাঁ, রি রর পরে, রি রর পরে যদি অ থাকে, অ, এই জন্যই তো বলছি এটা ব্যতিক্রম। যদি অ থাকে তাহলে দন্তাস্য হবে, অ আ ছাড়া, অ আ ছাড়া, অ আ থাকলে দন্তাস্য হবে। আর অ আ যদি না থাকে তাহলে মূর্ধন্য হবে। এখন খেয়াল করতে হবে, পরীক্ষায় এখান থেকে যেগুলো আসতে পারে, বানান আসতে পারে, আর আসতে পারে হচ্ছে লিখিততে আসতে পারে, যে যে কোনো দুইটি নত্য সত্য বিধানের যে কোনো দুইটি নিয়ম উদাহরণ সহ লিখুন। তো দুইটা করে উদাহরণ আসতে পারে, লিখে দিবেন। ওকে, 4 নাম্বার যে বিষয়টা মাথায় রাখতে হবে, কিছু কিছু বানানে, কিছু 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 বানানে স্বভাবতই স্বভাবতই মূর্ধন্য এবং মূর্ধন্য হয়। কিছু বানানে স্বভাবতই মূর্ধন্য হয়। এই যে স্বভাবতই কথাটা আছে না, এই স্বভাবতই এটা মানে হচ্ছে এটা নিয়মের বাইরে। স্বভাবতই মানে হচ্ছে
নিয়মের বাইরে, নিয়মের বাইরে, নিয়ম মানে না, নিয়মের বাইরে কিছু কিছু বানান আছে মূর্ধন্য ষ হয়, যেমন মূর্ধন্য হয় এবং মূর্ধন্য ষ হয়। মূর্ধন্যের ক্ষেত্রে একটা ছড়া আছে, আপনাদের শীটে বা বোর্ড বইয়ে দেখবেন আছে, সেখানে যে চাণক্য মাণিক্যগণ, চাণক্য মাণিক্যগণ, বাণিজ্য লবণ পণ, বেনুবিনা কঙ্কন কণিকা, কল্যাণ শোণিত বনি, স্থানগুণ পূর্ণবেণী, ফণুবনু বেপুনি গণিকা, অরণা পুনঃপন্নবান, এরকম একটা ছড়া আছে। এই সব শব্দ থেকে বেশি পরীক্ষায় আসে। হ্যাঁ, তাহলে এই ছড়াটা মুখস্থ করবেন, বোর্ড বইয়েও আছে নবম দশম শ্রেণী, অথবা আপনাদের শীটেও আছে, ওখান থেকে এটা পড়বেন। পরীক্ষায় আসবে নিচের কোন বানানে স্বভাবতই মূর্ধন্য ব্যবহৃত হয়েছে, বা নিচের কোন বানানে নিপাতনে সিদ্ধ হিসেবে মূর্ধন্য ব্যবহৃত হয়েছে, বা নিচের কোন বানানে স্বাভাবিকভাবে মূর্ধন্য ব্যবহৃত হয়েছে, বা নিয়ম বহির্ভূতভাবে মূর্ধন্য ব্যবহৃত হয়েছে নিচের কোন বানানটিতে। এইরকম যেটা আছে চাণক্য মাণিক্যগণ, বাণিজ্য লবণ বন, বেনুবিনা কঙ্কন কণিকা, এটা পড়বেন। এখান থেকে এমসিকিউতে বেশি প্রশ্ন আসে এখান থেকে। হ্যাঁ, বাণিজ্য শব্দ আসছে এর আগে পরীক্ষায়, গণনা শব্দ আসছে, লবণ শব্দ কয়েকবার আসছে। হ্যাঁ, ওকে। আর স্বভাবতই মূর্ধন্য ষ হয় এমন কিছু শব্দ আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা শব্দ হচ্ছে আষাঢ়। অনেকগুলো পরীক্ষা এটা আসছে। ভাষণ, ভাষা, হ্যাঁ, এরকম। দেখেন পাষাণ, আমরা কি বলছি, সর্বশেষ নিয়মটা বলছি যে অ আ থাকলে তারপরে মূর্ধন্য ষ হবে না, দন্তাস্য হবে। কিন্তু এখানে দেখেন এই যে আ এর পরে কি মূর্ধন্য ষ, তাই না? এই যে আকারের পরেই মূর্ধন্য ষ, এই যে আকারের পরেই মূর্ধন্য ষ, এই যে আকারের পরেই মূর্ধন্য ষ। এইরকম কিছু বানান আছে, বাট এগুলো হচ্ছে খুবই কম। কিছু বানান আছে, সেগুলো হচ্ছে খুবই কম, সংখ্যায় অল্প। এই জন্য যেগুলো আমাদের শীটে বা বই আছে, ব্যতিক্রম কিছু বানান বোর্ড বইয়ের মধ্যে আছে, সেগুলো একটু পড়ার চেষ্টা করবেন। বুঝা গেল? সুমনা রহমান বলছে অনুসন্ধান কি হবে? অনুসন্ধান এটা হচ্ছে প্রত্যয় সাধিত শব্দ ভাই, এটা অবশ্যই দন্তান্ন হবে। অনুসন্ধান, সরি দন্তাস্য হবে। প্রত্যয় সাধিত শব্দ, এর সামনে এবং পিছনে অন্য জিনিস আছে। তাহলে এইগুলো একটু মনে রাখবেন, বিশেষ করে যে আশার শব্দটা আছে, এটা পরীক্ষায় বেশি আসে। হ্যাঁ, নিচের কোনটি স্বাভাবিকভাবেই, নিচের কোন শব্দে স্বাভাবিকভাবে মূর্ধন্য ষ ব্যবহৃত হয়েছে, নিচের কোন শব্দে স্বাভাবিকভাবেই মূর্ধন্য ষ ব্যবহৃত হয়েছে, স্বাভাবিকভাবেই, নিয়মের বাইরে, নিয়ম বহির্ভূতভাবে মূর্ধন্য ষ ব্যবহৃত হয়েছে। আষাঢ়, বাসন, ভাষা, পাষাণ, হ্যাঁ, এগুলো। আর এই মূর্ধন্য ব্যবহৃত হয়েছে নিয়মের বাইরে, এই যে চাণক্য মাণিক্যগণ, বাণিজ্য লবণ পণ, বেনুবিনা কঙ্কন কণিকা, এইগুলো একটু ভালো করে পড়বেন। তাহলে মোটামুটি এখান থেকে যে প্রশ্নগুলো হয় আশা করি যে কমন আসবে। হ্যাঁ, এই যে এগুলো আমরা পড়ে ফেলছি অলরেডি। এই যে ট বর্গীয় ধ্বনির পূর্বে মূর্ধন্য হয়, রির মূর্ধন্য ষ পরে মূর্ধন্য হয়। হ্যাঁ, রির এই যে 3 নম্বর নিয়মটা যেটা আমরা পড়ছি এইটা। তারপরে এই যে আরোহণ একজন জানতে ছিল, এই যে গৃহিণী, খুব গুরুত্বপূর্ণ শব্দ। হ্যাঁ, গৃহিণী এর আগে পরীক্ষায় আসছে কিন্তু, গৃহিণী। আচ্ছা, তারপরে কয়েকটা জায়গায় হচ্ছে নত্য সত্য বিধান হয় না, কিছু কিছু জায়গায় নত্য সত্য বিধান হয় না। যেমন সমাসবদ্ধ শব্দে, সমাসবদ্ধ শব্দ বা পদে নত্য বিধান প্রয়োগ হয় না, খাটে না। তবর্গীয় সমাসবদ্ধ শব্দ মানে যেগুলো সমাসসাহিত্য শব্দ, ত্রিনয়ন, তিন নয়ন আছে যার, ত্রিনয়ন, এগুলো অল্প পারবে, এগুলো কিছু অল্প শব্দ আছে, আপনার শীটে দেওয়া আছে, এগুলো পড়ে নিলেই হবে। মানে ব্যতিক্রম শব্দ সংখ্যায় কম, শীটে আছে বা বোর্ড বই আছে, ওইখান থেকে যে কয়টা আছে এটা পড়লেই হবে। অল্প, যে চাণক্য মাণিক্যগণ, এটার ছড়াটা পড়বেন, এই এই কটাই। আর এই যে আষাঢ়, বাসন, পাষাণ, উষা, এইরকম 4-5টা শব্দ আছে, এটি বললেই হবে। হ্যাঁ, এখানে যেমন এই যে ত্রিনয়ন, হ্যাঁ, তিন নয়ন আছে যার, ত্রিনয়ন। আমরা কি বলছি যে র ফলার পরে মূর্ধন্য হবে, কিন্তু এটা মূর্ধন্য হবে না। কেন হবে না? কারণ এটা সমাসসাধিত শব্দ। ত্রিনয়ন, তিন নয়ন আছে যার, ত্রিনয়ন। সর্বনাম, হ্যাঁ, সর্বনাম, এরকম দুর্নাম, এগুলো হচ্ছে সমাসবদ্ধ শব্দ, এই জন্য এগুলোতে মূর্ধন্য হবে না। ত বর্গীয় বর্ণে কখনো মূর্ধন্য হয় না, ত বর্গীয় বর্ণের সাথে মূর্ধন্য হয় না। যেমন তথ দদ, ক্রন্দন, ক্রন্দন, এখানে অবশ্যই মূর্ধন্য হবে। রফলার পরে মূর্ধন্য হওয়ার কথা, কিন্তু হবে না। কেন? ত বর্গীয় বর্ণ তাই। ক্রন্দন, ঠিক আছে, এই যে এখানে দন্তান্ন ব্যবহার করা হয়েছে। বা গ্রন্থ, গ্রন্থ, ত যুগ হ,
হ্যাঁ, দন্তান্ন যুগ হ, গ্রন্থ, থ কিন্তু এটা, হ্যাঁ, দন্তান্ন যুগ হ না, থ, গ্রন্থ, এইরকম স্বাস্থ্য, স্বাস্থ্য, মূর্ধন্য ষ হবে না কিন্তু, হ্যাঁ, দন্তাস্য হবে। তো বর্গীয় বর্ণের সাথে মূর্ধন্য হয় না, মূর্ধন্য ষ হয় না। এটা সমাসবদ্ধ পদে মূর্ধন্য হয় না, মূর্ধন্য ষ হয় না, কোনটাই হয় না। স্বাস্থ্য বা মুখস্থ, হ্যাঁ, মুখস্থ, এগুলোতে দন্তাস্য এবং দন্তান্ন হবে, মূর্ধন্য বা মূর্ধন্য ষ হবে না। হ্যাঁ, হ্যাঁ, বারবার শীটের কথা বল, শীট তো দেন না। আচ্ছা, শীট না দিলে, আমি তো শীটের রেফারেন্সটা বলছি যে শীট পাইলে অবশ্যই আপনারা পাবেন। শীট যখন প্রোভাইড করবে আপনাদেরকে তখন এর শীটে দেওয়া আছে। এছাড়া আমি একটা এক্সাম মানে রেফারেন্স দিচ্ছি, সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর বোর্ড বই, ওইখান থেকে আপনি এটা নিতে পারেন। হ্যাঁ, রামায়ণে কি হবে? রামায়ণে একজন বললো যে রামায়ণে কি হবে, রামায়ণে কি হবে, দন্তান্ন নাকি মূর্ধন্য বলেন তো? রামায়ণে কি হবে? রামায়ণে কি হবে, দন্তান্ন নাকি মূর্ধন্য? রামায়ণ দন্তান্ন নাকি মূর্ধন্য? এই যে র এর পরে কি আছে, যে ম আছে, আমরা ওখানে লিখছিলাম না, প বর্গীয় বর্ণ আছে না, র এর পরে, র এর পরে প বর্গীয় বর্ণ আছে, তারপরে আবার অন্তস্থ আছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই কি হবে, মূর্ধন্য হবে। ওকে, নেব, সমস্যা নেই। তাহলে এগুলো একটু খেয়াল রাখতে হবে। আর খেয়াল রাখতে হবে আর কয়েকটা বিষয় আছে, যেমন খুব গুরুত্বপূর্ণ যেগুলা, বিদেশি শব্দে কখনোই মূর্ধন্য হয় না, মূর্ধন্য ষ হয় না, মনে রাখবেন। এটা একটু বিদেশি শব্দে স্টার মার্ক করে লেখেন, বিদেশি, নিব নিব, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে যাও তুমি, এই পরে তোমরা ইয়ে করো। বিদেশি শব্দে, বিদেশি শব্দে কি হবে না, বিদেশি শব্দে মূর্ধন্য হবে না, মূর্ধন্য ষ হবে না, হবে না। আমরা পড়তেছিল প্রযোজ্য নয়, এরকম এতক্ষণ আগে পড়ছি প্রযোজ্য, আর এখন পড়তেছি কোথায় কোথায় প্রযোজ্য না। বিদেশি শব্দে মূর্ধন্য ষ মূর্ধন্য হবে না, খুব গুরুত্বপূর্ণ কিন্তু, বিদেশি শব্দে মূর্ধন্য ষ মূর্ধন্য হবে না। যেমন বিদেশি শব্দটা যদি এরকম হয়, গভর্নর, পরীক্ষা কিন্তু আসছে, গভর্নর, 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 এই যে রেফের পরে মূর্ধন্য হওয়ার কথা, একটু আগে আমরা নিয়ম পড়ছি, রেফের পরে কি হবে, মূর্ধন্য হবে, কিন্তু রেফের পরে মূর্ধন্য হবে না, দন্তান্ন হবে। কেন? এই শব্দটা বিদেশি, বিদেশি শব্দে কি হবে না, মূর্ধন্য, মানে মূর্ধন্য আর মূর্ধন্য ষ হবে না। যেমন মডার্ন, মডার্ন শব্দে অনেকে লিখে রাখে মডার্ন ফার্মেসি, মডার্ন ডায়াগনস্টিক সেন্টার, মডার্ন পরিবহন, হাবিজাবি কত কিছু লেখে। তাহলে মডার্ন শব্দটা হচ্ছে মূর্ধন্য দিয়ে লাগা রাখে, কিন্তু মূর্ধন্য হবে না। কেন হবে না? এই যে মডার্ন কি আছে, বিদেশি শব্দ, রেফ আছে, কিন্তু মূর্ধন্য হবে না, দন্তান্ন হবে। হ্যাঁ, যেমন হর্ন, এখানে হর্ন বাজাবেন না, হর্ন বাজানো নিষেধ, অনেক জায়গায় এরকম মূর্ধন্য দিয়ে লিখে রাখছে, 100% ভুল। হর্ন বিদেশি শব্দ, সুতরাং এটাতে অবশ্যই কি হবে, দন্তান্ন হবে। রেফের পরে মূর্ধন্য হওয়ার কথা কিন্তু হবে না, রেফের পরে মূর্ধন্য হওয়ার কথা কিন্তু হবে না। কেন হবে না? কারণ বিদেশি শব্দ, এই জন্য দন্তান্ন হবে। বুঝা গেল? হ্যাঁ, কর্নেল, কর্নেল শব্দ খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষার আগে আসছে, কর্নেল, কর্নেল, রেফের পরে মূর্ধন্য হওয়ার কথা কিন্তু হবে না, হবে দন্তান্ন। কেন? কারণ কর্নেল বিদেশি শব্দ। এরকম কর্নেল, ফার্নিচার, গভর্নর, মডার্ন, হর্ন, মানে মূর্ধন্যযুক্ত যেগুলো আছে সেগুলো বিদেশি শব্দ হওয়ার কারণে এগুলোতে মূর্ধন্য ব্যবহৃত হবে না। একইভাবে কিছু বিদেশি শব্দ আছে আছে যেমন জিনিস, হ্যাঁ, এই জিনিস, তারপরে পোশাক, পুলিশ, হ্যাঁ, পুলিশ, তারপর হচ্ছে এই যে ফটোস্টেট, মাস্টার, অনেকে তালিবস্য, এই সরি, মূর্ধন্য ষ দিয়ে মাস্টার লিখে রাখে। হ্যাঁ, এইভাবে মাস্টার লেখে, ভুয়া মাস্টার, 2 নম্বর মাস্টার। হ্যাঁ, হবে না, মাস্টার বিদেশি শব্দ, দন্তাস্য। স্টোর, হ্যাঁ, ভাই বন্ধু স্টোর, প্রেম প্রীতি স্টোর, মূর্ধন্য ষ দিয়ে লাগায় রাখে, হবে না, মূর্ধন্য ষ দিলে ভুল, দন্তাস্য ব্যবহৃত হবে। ডাস্টার, ওই যে ব্যারিস্টার, হ্যাঁ,
এই সবই দন্তাস্ব। বিদেশি শব্দে মূর্ধন্য হবে না, মূর্ধন্য হবে না, খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এই শব্দগুলো। হ্যাঁ হ্যাঁ, নিচ্ছি। বোঝা গেল বিষয়টা? বিদেশি শব্দে মূর্ধন্য এবং মূর্ধন্য কোনোটাই ব্যবহার করা যাবে না। কেন ক্লাস থেকে বের করে দিচ্ছে? ও, নেটের সমস্যা হয়তো হইতে পারে। ওকে, তাহলে মোটামুটি এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে নত্য সত্য বিধানের ক্ষেত্রে। কোথায় কোথায় নত্য সত্য বিধান প্রযোজ্য আর কোথায় কোথায় প্রযোজ্য না। বিশেষ করে স্বাভাবিক যে নিয়মগুলো আছে, অর্থাৎ নিয়মের বাইরে নিয়ম বহির্ভূত যেগুলো আছে, সেগুলো একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, একটু চা খাই আমি। হ্যাঁ, সারাদিন তো একটু মেন্টালি প্রেশারের মধ্যে ছিলাম, এই জন্য রিফ্রেশমেন্ট দরকার। এই যে যেটা বলছিলাম যে চাণক্য মাণিক্যগণ, হ্যাঁ, এটা একটু পড়বেন আপনারা। এই যে এখান থেকে যে বাণিজ্য শব্দ পরীক্ষা আসছে, লবণ শব্দ পরীক্ষায় আসছে, কল্যাণ পরীক্ষায় আসছে, কণিকা পরীক্ষায় আসছে, বিপণী পরীক্ষায় আসছে, গণনা পরীক্ষায় আসছে, এগুলো একটু পড়বেন। যাদের শীট পান না, এটা স্ক্রিনশট নিতে পারেন। আর কয়েকটা আছে, এটা কয়েকটা লাইন মিসিং আছে। আচ্ছা, এগুলো দেখছি। এই যে জিনিস, পুলিশ, পোশাক, স্টেশন, ফটোস্টেট, এগুলো একটু দেখবেন। এই যে সংস্কৃত সাত প্রত্যয় যুগে, এটা খুব গুরুত্বপূর্ণ না, তবু এটা পড়তে হবে। সাত প্রত্যয় যুগে যে শব্দগুলো আছে সেখানে দন্তাস্ব হয়, মূর্ধন্য হয় না। ধূলিস্বাদ, অগ্নিস্বাদ, ভূমিস্বাদ, এটা এই কি ধরনের প্রশ্ন এখান থেকে আসে? এই যে কিছু নমুনা দেওয়া আছে এখানে। নত্য সত্য বিধান থেকে কোন শ্রেণীর শব্দ অনুসৃত হয়? এর উত্তর কি হবে বলেন? হ্যাঁ, গরম তো বাইরে, ভিতরে কি গরম আছে নাকি? ভিতরে তো ঠান্ডা হয়ে যাচ্ছে। তিন নম্বর অপশন তৎসম শব্দ। হ্যাঁ, ট বর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয়? ট বর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয়? ট বর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয়? ভেরি গুড। তাহলে রির মূর্ধন্য পর সাধারণত কোনটি আসে? রির মূর্ধন্য পরে সাধারণত কোনটি আসে? রির মূর্ধন্য পরে সাধারণত কোনটি আসে? রির মূর্ধন্য পর সাধারণত মূর্ধন্য ব্যবহৃত হয়। তারপরে কোন বানানটি শুদ্ধ? যে বানান থেকে প্রশ্ন আসে। হ্যাঁ, কোন বানানটি শুদ্ধ? এখানে দেখেন, এই যে রর পরে মূর্ধন্য হওয়ার কথা, রর পরে মূর্ধন্য আছে, এটা হতে পারে। রর পরে মূর্ধন্য, এটা হতে পারে। রর পরে দন্তান্ন, এটা হবে না। রর পরে দন্তান্ন, এটা হবে না। তাহলে দুইটা থেকে যে কোনো একটা হবে। বিকিরণ শব্দটা হচ্ছে দুইটাই রস্বইকার, বিকিরণ না, বিকিরণ। বিকিরণ, বিকিরণ, বিকি না। ব্যাকরণ কোনটি শুদ্ধ? ব্যাকরণ শব্দটায় কোনটা শুদ্ধ? রর পরে দন্তান্ন, রর পরে মূর্ধন্য হবে না। রর পরে মূর্ধন্য হতে পারে, রর পরে দন্তান্ন হবে না। তাহলে দুই তিন হতে পারে, তার মধ্যে ব্যাকরণ, এটা হচ্ছে ব্যাকা, ব্যাকরণ না, ব্যাকরণ। হ্যাঁ, ব্যাকা না, ব্যাকরণ। তিন নম্বর অপশন। ওকে, তো মোটামুটি নত্য সত্য বিধান থেকে এগুলো একটু ভালো করে পড়েন, আর এগুলো পড়লেই হবে। শব্দ প্রকরণের ক্ষেত্রে এই যে বিভিন্ন ধরনের শব্দ আছে, বাংলা শব্দ ভান্ডারে যে শব্দগুলো আছে, উৎসমূলক শ্রেণী বিভাগ, তারপরে হচ্ছে গঠনমূলক এবং অর্থমূলক শ্রেণী বিভাগ, এইগুলো আমরা একটু ভালোভাবে পড়ার চেষ্টা করবো, কারণ এখান থেকে প্রশ্ন থাকে সব ক্ষেত্রেই। উৎপত্তিগতভাবে বাংলা ভাষা শব্দ ভান্ডারকে 5 ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। আরেকটা আছে মিশ্র শব্দ। দুই ভাষার শব্দ মিলে যখন একটা শব্দ তৈরি হয় তাকে বলা হয় মিশ্র শব্দ। দুই ভাষার শব্দ মিলে যখন একটা শব্দ তৈরি হয় তাকে বলা হয় মিশ্র শব্দ। দুই ভাষা শব্দ মিলে যখন একটা শব্দ তৈরি হয় তাকে বলা হয় মিশ্র শব্দ। তবে এখানে একটু ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে নতুন যে নবম দশম শ্রেণীর বোর্ড বই আছে সেখানে
উৎস অনুযায়ী বাংলা ভাষা শব্দ ভান্ডারকে 4 ভাগে ভাগ করা হয়েছে। তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি এই অর্ধ তৎসমকে বাদ দেওয়া হয়েছে। সুতরাং যদি নতুন বোর্ড বই অনুসারে প্রশ্ন যদি এরকম হয় যে উৎস অনুযায়ী বাংলা ভাষা শব্দ ভান্ডারকে কয় ভাগে ভাগ করা যায়, যদি অপশন এরকম থাকে 1 বা 2 3 4, তাহলে অবশ্যই 4 ভাগে দিবেন। কিন্তু যদি এরকম থাকে 2 3 4 5, তাহলে কি দিবেন? অবশ্যই 4 ভাগ দিবেন। আবার যদি 4 ভাগ না থাকে, যদি চার প্রকারের না থাকে, যদি 5 প্রকার থাকে, তাহলে 5 প্রকার দিবেন। অর্থাৎ কথা হচ্ছে যদি 4 প্রকার 5 প্রকার অপশনের মধ্যে দুইটাই থাকে, তাহলে 4 প্রকার দিবেন, যেহেতু সর্বশেষ বোর্ড বই অনুযায়ী 4 প্রকার। আর যদি 4 প্রকার না থাকে, সেক্ষেত্রে 5 প্রকার থাকলে সেটা উত্তর দেওয়া যাবে। হ্যাঁ, 1 নং উদাহরণটা বুঝি নাই, ক্লিয়ার হয়নি। 1 নং উদাহরণটা কোনটা? এই যে ট বর্গীয় ধ্বনির পরে মূর্ধন্য হয়, মূর্ধন্য হয়, এটা অলোক কোনটা? অলোক, অলোককে টার্মিট করো। তাহলে এটা ক্লিয়ার বিষয়টা। যদি প্রশ্ন থাকে উৎস অনুযায়ী বাংলা ভাষা শব্দ ভান্ডার কয় প্রকার, 4 প্রকার থাকলে 4 প্রকার, 5 প্রকার থাকলে 5 প্রকার, 4 5 দুইটাই যদি থাকে, তাহলে অবশ্যই 4 প্রকার দিবেন। তার মধ্যে তৎসম শব্দ বাংলা ভাষায় প্রায় 25% শব্দ হচ্ছে তৎসম শব্দ। হ্যাঁ হ্যাঁ, 25% শব্দ হচ্ছে তৎসম শব্দ। আদাব স্যার। হ্যাঁ জি, আদাব, বলেন। আহ, স্যার আমার এই যে নত্যবিধান স্যার অনুসৃত হয় স্যার, ওই এই যে ওই প্রশ্ন স্যার মানে অনুসৃত ব্যাপারটা অনুসৃত মানে কোন শব্দরীতি মেনে চলে? অনুসৃত মানে কোন শব্দ? কোন শব্দরীতি মেনে চলে? তৎসম শব্দরীতি মেনে চলে, মানে তৎসম শব্দে নত্য সত্য বিধান প্রয়োগ হয়। জি স্যার, মানে ওয়ার্ডটা মানে বুঝছিলাম না আর কি। ওকে ওকে, ধন্যবাদ স্যার। জি ঠিক আছে। তাহলে এই যে এখানে যে শব্দগুলো আছে তার মধ্যে এই গুরুত্বপূর্ণ কয়েকটা শব্দ অল্প অল্প পড়বেন। চন্দ্র, সূর্য, হ্যাঁ, নক্ষত্র, ভবন, এই যে চর্মকার, তারপরে হচ্ছে এই যে জ্যোৎস্না, শ্রাদ্ধ, গৃহিণী, বৈষ্ণব, দধি, জলধি, নারিকেল, এই শব্দগুলো একটু গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রায়ই আসতে দেখা যায়। এইগুলো একটু পড়বেন এখান থেকে। নিচের কোনটি তৎসম শব্দ? নিচের কোনটি তৎসম শব্দ? চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, চর্মকার, জ্যোৎস্না, শ্রাদ্ধ, গৃহিণী, বৈষ্ণব, দধি, জলধি, নারিকেল, এরকম থাকতে পারে। তবে তৎসম শব্দ মনে রাখার কিছু উপায় আছে, এগুলো একটু লিখে নেবেন। আরো শত শত হাজার হাজার শব্দ আছে, কিন্তু সব তো আর মুখস্থ করা যাবে না, সব মুখস্থ করার দরকার নাই। কিছু শব্দ তৎসম শব্দ চেনার উপায় লিখেন। তৎসম শব্দ চেনার উপায় 1 নম্বর বিষয় হচ্ছে ওই যে একটু আগে আমরা পড়লাম রি, র, তারপরে হচ্ছে মূর্ধন্য ষ, রিকার রে, প্রফলা কয় মূর্ধন্য ষ, হ্যাঁ, অন্তুস্থ, অন্তুস্থ জ, ব, হ, অনুস্বর, বিসর্গ, দীর্ঘ ইকার, দীর্ঘ উকার, এইরকম যদি কোনো বর্ণ থাকে কোনো শব্দের মধ্যে, সাধারণত সেই শব্দটা তৎসম শব্দ হয়। হ্যাঁ, এই যে মনে রাখার কৌশলটা একটু লেখেন। রি, র, মূর্ধন্য ষ, রি বা রিকার, র, রে, প্রফলা, মূর্ধন্য ষ বা কয় মূর্ধন্য ষ, অন্তুস্থ, অন্তুস্থ জ, ব, হ, অনুস্বর, বিসর্গ, দীর্ঘিকার, দীর্ঘকার। যদি কোনো শব্দে সাধারণত এই বর্ণগুলো থাকে, তাহলে সেই শব্দটা তৎসম শব্দ হয়। তাহলে সেই শব্দটা তৎসম শব্দ হয়। যুক্ত বর্ণ থাকলে, যুক্ত বর্ণ, যুক্ত বর্ণ যদি থাকে, তাহলে সেই শব্দটা তৎসম শব্দ হয়। যুক্ত বর্ণ থাকলে তৎসম শব্দ হয়। শুধু যুক্ত বর্ণ থাকলে যে তৎসম শব্দ তা না, অধিকাংশ যুক্ত শব্দ হচ্ছে তৎসম। তবে যুক্ত বর্ণ ছাড়াও তৎসম শব্দ আছে, যেমন সেখানে আমরা একটু আগে পড়লাম এই যে ভবন, হ্যাঁ, তারপরে হচ্ছে আহ কি বলে আমরা ভাত, হ্যাঁ, শাক, রাজা, এগুলো কিন্তু তৎসম শব্দ। তনু, লতা। তবে প্রায় 95% শব্দই হচ্ছে যুক্তবর্ণ। তৎসমযুক্ত শব্দ আছে, যুক্তবর্ণ সংখ্যাই বেশি।
কিছু শব্দ আছে যুক্তবর্ণ ছাড়া, তবে অধিকাংশ শব্দ যুক্তবর্ণ। এই জন্য এটা মনে রাখবেন যে যুক্তবর্ণ থাকলে তৎসম শব্দ হয় সাধারণত। আর হচ্ছে উচ্চারণ কঠিন, যুক্তবর্ণের উচ্চারণ কঠিন হয়। এছাড়া আমাদের হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম, হিন্দু ধর্ম বা সনাতন ধর্মের সকল শব্দই হচ্ছে তৎসম শব্দ। হিন্দু ধর্ম বা সনাতন ধর্মের সকল শব্দই হচ্ছে তৎসম শব্দ। তাহলে হিন্দু ধর্মের সকল শব্দ হচ্ছে কি তৎসম শব্দ, তবে হিন্দু নিজে তৎসম শব্দ না, এটা মনে রাখবেন। হ্যাঁ, হিন্দু নিজে তৎসম শব্দ না, হিন্দু নিজে তৎসম শব্দ না। হিন্দু কোন জাতীয় শব্দ বলেন তো, কে বলতে পারবেন? হ্যাঁ, শহীদুল্লাহ সজীব বলতে শাক বানানে বর্ণ কয়টা? শাক বানানে বর্ণ কয়টা? বর্ণ আর অক্ষর কিন্তু আলাদা জিনিস। শাক বানানে বর্ণ কয়টা? শাক বানানে বর্ণ 3টা। বর্ণ আর অক্ষর, আপনার প্রশ্নটা হয়তো ছিল যে অক্ষর কয়টা। শাক বানানে তালিবস্য, আকার, তারপরে ক, এই যে শাক বানানে বর্ণ হলো 3টা। কিন্তু যদি প্রশ্ন হয় অক্ষর কয়টা, তখন সেটা আলাদা বিষয়, তখন সেটা বলতে পারি। অক্ষরের বিষয় আজকে আমরা পড়তেছি না। বলেন হিন্দু কোন জাতীয় শব্দ, কে বলতে পারবেন? ফার্সি শব্দ, ফার্সি, ভেরি গুড। তাহলে হিন্দু হচ্ছে ফার্সি শব্দ। ওকে, মোটামুটি মনে রাখবেন যে রি র, রিকার বা রফলা, র্যাব, মদনস, কয়বনস, অন্তস্থ, জ, ব, অর্থাৎ ওই যে নত্য বিধানে যেগুলো প্রয়োগ হয়, আমরা একটু আগে পড়ে গেলাম নত্য সত্য বিধানে যেগুলো প্রয়োগ হয়, এগুলা যদি কোনো শব্দে থাকে সাধারণত সেই শব্দটা কি হয়? সাধারণত সেই শব্দটা হয় সংস্কৃত বা তৎসম শব্দ। যেমন একটা শব্দ যদি আমরা বলি আজীবন বা জীবন, হঠাৎ যাই হোক, এই আজীবন শব্দটা কি হবে? কি শব্দ বলেন তো? হ্যাঁ, এগুলো তৎসম শব্দ। আজীবন কি শব্দ? তৎসম, ওই যে দীর্ঘইকার আছে, তাই না? হ্যাঁ, আর এইটি একটু মনে রাখবেন। ওকে, তারপরে আসেন এই যে সাধু ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোনগুলো তৎসম শব্দ? সাধু ভাষায় ব্যবহৃত হয় তৎসম শব্দ। লেটেস্ট শব্দ মানে প্রশ্ন যোগ করতে বলছিলাম, এটা একটু মনে রেখো। হ্যাঁ, লেটেস্ট যেগুলো আসছে এখান থেকে, এই টপিক থেকে, সেই প্রশ্নগুলো যোগ করতে হবে। নিচের কোনটি তৎসম শব্দ? নিচের কোনটি তৎসম শব্দ? নারিকেল একটু আগে পড়ছি, তাই না? উৎপত্তিগতভাবে বাংলা ভাষার শব্দ কয়টি ভাগে ভাগ করা যায়? যে দেখেন, কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন, বিতর্কিত প্রশ্ন। তাহলে উৎপত্তিগতভাবে বাংলা ভাষার শব্দকে কয় ভাগে ভাগ করা যায়? উৎপত্তিগতভাবে 4টি অথবা 5টি। বিতর্কিত কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো পরীক্ষায় মাঝে মাঝে আসতে পারে। সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো ওই প্রশ্নটা এড়িয়ে যাওয়া, প্রশ্নটার আনসার না করা, কারণ সেই প্রশ্নটায় ভুল থাকার সম্ভাবনাই বেশি। যেমন এইবার বিশেষ পরীক্ষার মধ্যে দেখবেন প্রিলিমিনারিতে বেশ কয়েকটা প্রশ্ন বিতর্কিত প্রশ্ন আসছে, বা একই মানে একটা প্রশ্নের একাধিক উত্তর আসছে এরকম। হ্যাঁ, তো এইগুলোও এড়িয়ে যাওয়া হচ্ছে ভালো, কারণ একাধিক উত্তর থাকলে কোন উত্তরটা কয় উত্তরটা মানে নিয়েছে কম্পিউটার বা এআই সিস্টেম, সেটা তারাই ভালো জানে। যেটা হচ্ছে এক্সামিনার মার্ক করে দিয়েছে ওইটাই তো নিবে, সেক্ষেত্রে ভুল হয়ে যেতে পারে। এবং এখানে যদি থাকে যে নতুন নবম দশম শ্রেণী নতুন বানান রীতি বা শব্দ রীতি অনুযায়ী বাংলা ভাষার শব্দ ভান্ডারকে কয় ভাগে ভাগ করা যায়, বা সর্বশেষ প্রণীত নীতি অনুযায়ী বাংলা ভাষার শব্দ কয় ভাগে ভাগ করা যায়, তাহলে 4টি। কিছু না থাকলেও 4টি। কিন্তু যদি থাকে যে পুরাতন রীতি অনুযায়ী বাংলা ভাষার উৎপত্তিগত শব্দ ভান্ডার কয় প্রকার, তাহলে অবশ্যই 5 প্রকার। যদি এখানে এইরকম কোনো কথা লাগাই দেয় পুরাতন রীতি অনুযায়ী বা পূর্বের নীতি অনুযায়ী, তাহলে 5 প্রকার, আর না লাগাই দিলে অবশ্যই 4 প্রকার। আচ্ছা, অর্ধতৎসম শব্দ, কিছু শব্দ আছে বাংলা ভাষা অর্ধতৎসম যেগুলো নতুন বোর্ড বই এগুলোকে অমিট করা হয়েছে।
তো এই যে শব্দগুলো আছে এই শব্দগুলোর মধ্যে 3-4টে শব্দ একটু মনে রাখবেন, এই যে জুছনা, সেরাদ্দ, গিন্নি, বৈষ্ণব, কুচ্ছিত, এগুলা মনে রাখার কৌশল হচ্ছে এগুলো উচ্চারণ বিকৃত। এগুলো উচ্চারণ কি? এগুলো উচ্চারণ হচ্ছে বিকৃত উচ্চারণ। বিকৃত উচ্চারণ হলো বিকৃত উচ্চারণ। যেমন এই যে একটু আগে পড়লাম জুসনা থেকে জুসনা, জুসনা হচ্ছে সংস্কৃত শব্দ, সেখান থেকে একটু জুসনা। শ্রাদ্ধ থেকে সেরাদ্দ, হ্যাঁ, গৃহিণী থেকে গিন্নি, বৈষ্ণব থেকে বুষ্টম বা কৃষ্ণ থেকে কেষ্ট, হ্যাঁ, কুচ্ছিত থেকে কুচ্ছিত, তারপরে গ্রাম থেকে গেরাম, হ্যাঁ, চর্মকার থেকে চম্মার। এগুলো একটু বিতর্কী মানে বিকৃতভাবে উচ্চারিত হয়, এরকম যে কিছু শব্দ আছে সেগুলো হয় অর্ধতৎসম শব্দ। এবং এই কয়টাই পরীক্ষার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসলে এখান থেকে বেশি আসে আর কি। হ্যাঁ, এগুলো একটু মনে রাখবেন। এই যে নিচের কোনটি অর্ধতৎসম শব্দ? কুচ্চিত, ভবন, পাত্র, গৃহিণী। যদি গৃহিণী বানানটা এখানে ভুল দেওয়া আছে, মূর্ধন্য হবে, তাহলে কোনটা হবে? কুচ্ছিত। হ্যাঁ, নিচের কোনটি অর্ধতৎসম শব্দ? হ্যাঁ, গিন্নি। আচ্ছা, আপনাদের একটু দ্রুত যায় এগুলা। কৃষ্ণ প্রশ্ন আছে, পাবেন আপনি ইয়েতে। কৃষ্ণের অর্ধতৎসম শব্দ কোনটি? কৃষ্ণের অর্ধতৎসম বলে দিয়েছে অলরেডি, কেষ্ট। তদ্ভব শব্দ, বাংলা ভাষায় সবচেয়ে বেশি শব্দ হচ্ছে তদ্ভব শব্দ, প্রায় 60%। তদ্ভব মানে হচ্ছে, তদ্ভব শব্দের অর্থ কি? তার থেকে উদ্ভব। তার থেকে উদ্ভব। তার থেকে উদ্ভব। কার থেকে উদ্ভব? সংস্কৃত থেকে। সংস্কৃত থেকে উদ্ভব। মূল শব্দ হচ্ছে সংস্কৃত। সংস্কৃত থেকে অর্ধ সংস্কৃত বা অর্ধতৎসম হয়ে সেখান থেকে পরবর্তীতে যে শব্দগুলো আমাদের স্বাভাবিক বাংলা উচ্চারিত হয় সেগুলাকে বলা হয় তদ্ভব শব্দ। তাহলে তদ্ভব শব্দ কি শব্দ? এই যে সংস্কৃত থেকে উদ্ভব হয়েছে, কিন্তু মূল সংস্কৃত, বাট এইগুলো এখন খাঁটি বাংলায় ব্যবহৃত হয়। এই জন্য এই তদ্ভব শব্দকে খাঁটি বাংলা শব্দ বলা হয়, কিন্তু এটা মনে রাখবেন। হ্যাঁ, খাঁটি বাংলা শব্দ। নিচের কোনটি তদ্ভব না থেকে খাঁটি বাংলা আসতে পারে? তবে খাঁটি বাংলা আর দেশি কিন্তু এক না। খাঁটি বাংলা আর দেশি আলাদা। একটু পরেই পড়বো দেশি শব্দ কোনগুলা। যেমন এই খাঁটি বাংলার মধ্যে এই চাঁদ শব্দটা একটু মনে রাখবেন। চাঁদ, তারপরে যে চামার, চাঁদ, চামার, হাত, দই, বউ, এই সমস্ত শব্দ যেগুলো আছে উচ্চারণ স্বাভাবিক এবং সহজ। এগুলো মনে রাখার উপায় কি? উচ্চারণ স্বাভাবিক বা সহজ। উচ্চারণ স্বাভাবিক বা সহজ, এগুলো হচ্ছে খাঁটি বাংলা শব্দ বা তদ্ভব শব্দ। উচ্চারণ মানে কোনো পেঁচ গুছ নাই, যুক্তবর্ণ কম, উচ্চারণ স্বাভাবিক অথবা সহজ, এগুলো হচ্ছে তদ্ভব শব্দ। আকাশ শব্দটা কিন্তু তদ্ভব নাই, নতুন বোর্ড বই দেওয়া আছে তৎসম শব্দ, এটা ওরা ঠিক করে নেই। তাহলে চাঁদ এবং চামার এই দুইটা শব্দ একটু বেশি মনে রাখবেন পরীক্ষায় আসলে। তবে বিদেশি শব্দ বেশি আসবে, সেগুলো আমরা পড়বো এখন থেকে। হ্যাঁ, হ্যাঁ, নজরুল বলছে আপনি কি পেনশন সুবিধা পাবেন? নতুন নিয়ম অনুযায়ী তো পাবেন না। পেনশন সুবিধা তো পাই অলরেডি, মানে পেনশনের টাকা কাইটে নেই, না পাওয়ার কিছু নাই। যারা জুলাইয়ের মানে জুনের পরে অর্থাৎ জুলাই থেকে জয়েন করবে তারা হচ্ছে পেনশন সুবিধা পাবে না। আচ্ছা, দেশি শব্দ, যে সকল শব্দ মূল কোথায় বা অরিজিন নির্ণয় করা যায় না, কোনো না কোনো ভাবে বাংলা শব্দের মধ্যে ঢুকে গেছে, সেই সকল শব্দকে বলা হয় দেশি শব্দ। খুব কম সংখ্যক, মাত্র 2%। এগুলো, এই যে এগুলো হচ্ছে কুলা, গঞ্জ, চুঙা, টুপর, ডাব, ডাগর, ডেকি। এগুলা উৎস বা মূল নির্ণয় করা যায় না। পরীক্ষা একবার আসে, কোন জাতীয় শব্দের উৎস বা মূল, কোন জাতীয় শব্দের উৎস বা মূল নির্ণয় করা যায় না। উৎস বা মূল নির্ণয় করা যায় না। কোন জাতীয় শব্দের উৎস বা মূল নির্ণয় করা যায় না? সেগুলো হচ্ছে এই দেশি শব্দের। দেশি শব্দের উৎস বা মূল নির্ণয় করা যায় না। দেশি শব্দের উৎস বা মূল নির্ণয় করা যায় না। কুলা, গঞ্জ, চুঙা, টুপর, ডাব, ডাগর, ডেকি, কুকা, কুকি, এই সমস্ত যেগুলো আছে সেগুলো হচ্ছে দেশি শব্দ।
যে সকল শব্দের উৎস বা মূল নির্ণয় করা যায় না সেগুলো হচ্ছে দেশি শব্দ। তার মধ্যে এই শব্দগুলো বেশি গুরুত্বপূর্ণ, এগুলো একটু পড়বেন। হ্যাঁ, চুলা পরীক্ষায় আসতে পারে, চুলা, উনুন, এগুলো চুলা, উনুন, চুলা, মুন্ডারি শব্দ, এগুলো পরীক্ষায় আসে দেশি শব্দের মধ্যে, এরকম যেগুলো উৎস বা মূল নির্ণয় করা যায় না। না, পেনশন পাওয়া যাবে। পেনশন তো যারা আহ এরপরে জুলাই থেকে মানে জয়েন করবে, হ্যাঁ পেট উদর, জুলাই থেকে যারা জয়েন করবে তারা ওই যে আমাদের অন্য নতুন যে পেনশন স্কিম সরকার নিয়ে আসছে সেখানে থাকবে আর কি। হ্যাঁ, তো ওইটাও আস্তে আস্তে আপডেট হবে, আগের যে সুবিধা আছে সেই সুবিধাগুলো ইনক্লুড করা হবে সেখানে। আচ্ছা, বিদেশি শব্দ, আরবি, ফার্সি, ইংরেজি, পর্তুগিজ, ফরাসি। হ্যাঁ, বিভিন্ন দেশের আহ ব্যবসায়ীরা বা ধর্ম প্রচার করার জন্য অথবা আমাদেরকে শাসন করার জন্য বাইরে থেকে যে সকল আহ দেশ থেকে লোকজন আসছে, তারা তাদের সাথে সাথে তাদের যে সংস্কৃতি বা তাদের যে ভাষা, সেগুলো কিন্তু আমাদের এই অঞ্চলে অ্যাডপ্ট করে গেছে। তো এই জন্য এই সকল শব্দ আমাদের দেশে আত্মীকরণ হয়েছে, ফলে সেগুলো আমরা ব্যবহার করবো। হ্যাঁ, কিছু বলবেন? আচ্ছা, পেনশন কি? ও পেনশন বোঝার দরকার নাই, চাকরি পাইলে পরে বুঝবেন। এটা একজন প্রশ্ন করছিল আর কি, পেনশন নিয়ে, এই জন্য বললাম। হ্যাঁ, সার্বজনীন পেনশনে ঢুকে যাবেন, চাকরি না করলেও পাবেন, সমস্যা নাই। সবার জন্যই আছে এখন আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে যে নিচের কোনটি আরবি শব্দ, নিচের কোনটি ফার্সি শব্দ। তাহলে গুরুত্বপূর্ণ যে আরবি শব্দগুলো আছে এগুলো এইভাবে না পড়ে চলেন আমরা একটু ছড়া আকারে পড়ি, তাহলে পরীক্ষার জন্য মনে থাকবে। গুরুত্বপূর্ণ আরবি শব্দ মনে রাখার কৌশল লেখেন, লেখেন। আরবি তারিখে মহকুমার খাজনা, আরবি তারিখে মহকুমার খাজনা না দেওয়ায় ওয়ারিশগণকে আদালতের এজলাসের উকিলের সামনে, উকিলের সামনে ইনকিলাব না করে, ইনকিলাব না করে নবাবী বাদ দিয়ে কিতাব কলম হাতে নিয়ে, কিতাব কলম হাতে নিয়ে কানুন অনুযায়ী, কানুন অনুযায়ী লেফাফার মতো, লেফাফার মতো দাঁড়াতে বলল। তাহলে এই যে আরবি মানে হচ্ছে এখানে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে এগুলা আরবি শব্দ। তারিখ, তারিখ আগে ছিল ফার্সি, কিন্তু এখন আর ফার্সিতে নাই। আমাদের বাংলা একাডেমি এবং বোর্ড বই দুই জায়গাতেই আরবি শব্দের মধ্যে আসছে। তারিখ, মহকুমা, খাজনা, ওয়ারিশ, আদালত, এজলাস, উকিল, ইনকিলাব। ইনকিলাব শব্দের অর্থ আসে মাঝে মাঝে, ইনকিলাব শব্দের অর্থ হচ্ছে বিপ্লব। হ্যাঁ, নবাব, তারপর হচ্ছে কিতাব, কলম, কানুন, লেফাফা। লেফাফা শব্দের অর্থ হচ্ছে মূরক বা খাম। হুম, খাম বা মূরক আর কি। এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ আরবি শব্দ।
হ্যাঁ, সজীব ইসলাম। সজীবকে একটু আনমিউট করবো, ওনার কিছু কথা বলার ছিল। যদি সার্ভিস রিলেটেড হয় তাহলে একটু পরে বলেন। হ্যাঁ, ক্লাসটা শেষের দিকে হোক। আর পড়াশোনা সংক্রান্ত হলে এখনই বলতে পারেন আর কি। সার্ভিস সংক্রান্ত হইলে পরে বললেই ভালো। সজীব বলেন। এটা দ্রুত করতে হবে। হ্যাঁ, আজান কয়টা জানি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, সমস্যা হচ্ছে আমাদের যে মনে করেন 2 ক্লাস হলো, হ্যাঁ, মানে আমাদের যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলোর প্রিভিয়াস কোনো মনে করেন আলোচনা হয় না, মানে আমরা যে ক্লাসগুলো করি সেই ক্লাসগুলোর যে মানে পরবর্তীতে যে মনে করেন আমরা কি পড়ছি বা না পড়ছি আপনাদের ওই যে সেইগুলোর বুঝছি, আর বলতে হবে না। জি স্যার। আপনাদের হচ্ছে এই যে ইয়ে হবে কি বলে, সলিউশন ক্লাস যখন হবে তখন ওই প্রিভিয়াস গুলো আলোচনা হয়। সলিউশন সাধারণত 4টা ক্লাসের পরে সলিউশন ক্লাস হয় আর কি। হ্যাঁ, ঠিক সলিউশন আছে, তারপরে আমাদের মনে করেন স্যার হচ্ছে ফার্স্টের দিকে বলেছিল ক্লাস টেস্ট নেওয়ার কথা, যে আজকে যে ক্লাসগুলো নিল দেখা যাচ্ছে পরবর্তী দিন ক্লাসটা শুরু করার আগে আমাদের যদি এই ক্লাসগুলোর উপর একটা ক্লাস টেস্ট নেয় স্যার, তাহলে তো আমাদের স্যার একটু ভালো ক্লাস হয় স্যার। টেস্ট হওয়ার কথা, কিন্তু অ্যাপ ওয়েবসাইটে ঠিকঠাক মতো কাজ না করার কারণে ক্লাস টেস্টটা হচ্ছে না আর কি আপাতত। হ্যাঁ, তো আপনারা ওই টেস্ট বা যেগুলো ইয়ে আছে সলিউশন, এগুলো পাবেন। আর একটা বিষয় হচ্ছে যে একটা ধরেন এই যে আজকে ক্লাস করতেছেন, আজকে ক্লাস করার পরে হ্যান্ড নোটটা আবার ঠিকঠাক মতো করবেন। আবার ওই যে বই বা শিট যেগুলো আপনাদের কাছে আছে সেগুলো পড়বেন। পড়লে সব তো সমস্যা হবে না, একটা সমস্যা বের হবে। তো যখন একটা সমস্যা বের হবে তখন এগুলো আলাদা খাতার ওই কোনায় নোট করে রাখবেন, যাতে পরে ওই সলভ ক্লাসে গিয়ে এইগুলো সমাধান করা যায়। হ্যাঁ, জি স্যার, জি স্যার, ধন্যবাদ ওকে। স্যার। তাহলে এটা লিখছি সবাই। ওকে, তারপরে আরবি শব্দ প্রশ্নে যাচ্ছে না, সময় কম। ফার্সি শব্দ, গুরুত্বপূর্ণ ফার্সি শব্দ যেগুলো আছে এগুলো একটু লেখেন। আমদানি, রপ্তানি, হাঙ্গামা, নালিশ, শোরগোল, কারখানা, চশমা। যেমন ওই তারিখটা এখানে হবে না, তারিখটা বাদ দিতে হবে এখান থেকে। তারিখ শব্দটা এখানে থাকবে না, তারিখ আরবি শব্দ। ওকে, তুষক, দপ্তর, দরবার, দোকান, এগুলো একটু পড়েন, মানে লিখেন দ্রুত। এগুলো পরীক্ষা থাকতে পারে। নিচের কোনটি ফার্সি? ফার্সি মানে হচ্ছে যেগুলো হ্যাঁ, ফার্সি মানে হচ্ছে যেগুলা পারস্য বা ইরানি শব্দ। আর ফরাসি মানে হচ্ছে ফ্রান্সের শব্দ। ফরাসি আর একটা হচ্ছে ফার্সি। ফার্সি আর ফরাসি দুইটা মনে রাখতে হবে আলাদা করে। আমদানি, রপ্তানি, হাঙ্গামা, নালিশ। এই যে হাঙ্গামা শব্দটা পরীক্ষায় আসছে। কারখানা, চশমা অনেকবার আসছে। হুম, ওকে। আচ্ছা, যেগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমি আলাদা করে লিখে দেবো আপনাদেরকে। পর্তুগিজ শব্দ যেগুলো গুরুত্বপূর্ণ, পর্তুগিজ শব্দ আছে, লেখেন, মনে রাখার কৌশল। পর্তুগিজ শব্দ মনে রাখার কৌশল লেখেন। লেখেন গির্জার পাদ্রী, ইস্পাতের তৈরি গুদামে। গির্জার পাদ্রী ইস্পাতের তৈরি গুদামে আহ আলকাতরা ও আলপিনে মুরানো, আলপিনে মুরানো জানালার পাশে আলমারিতে। গির্জার পাদ্রী ইস্পাতের তৈরি গুদামে, আলকাতরা ও আলপিনে মুরানো জানালার পাশে আলমারিতে, পেয়ারা, পাউরুটি, আনারস, পেয়ারা, পাউরুটি, আনারস রেখে
চাবি না নিয়ে চাবি না নিয়ে পেয়ারা পাউরুটি আনারস শেখে চাবি না নিয়ে তোয়ালে ও বালতি নিয়ে তোয়ালে ও বালতি নিয়ে ঘাটে গেল। তাহলে এখানে যে গির্জা, পাদ্রি, ইস্পাত, গুদাম, আলকাতরা, আলপিন, জানালা, আলমারি, হ্যাঁ, পেয়ারা, পাউরুটি, আনারস, চাবি, তোয়ালে, বালতি, এগুলো হচ্ছে পর্তুগিজ শব্দ। হ্যাঁ, আমরা নামাজের জন্য যদি 10-15 মিনিট ভিতর বিরতি দেই তাহলে তো পরে শেষ করতে পারবো, নাকি একটু 10 মিনিট 8-10 মিনিট পরে পরে একসাথে আলাদা নামাজটা পড়বো? 7টায় তো এমনিতেই শেষ, কোনটা বেটার হয়? হ্যাঁ, 35-এ দিলে 10-15 মিনিট বিরতি, 15 মিনিট থাকলে তাহলে 50-এ আইসা আবার 10 মিনিটের জন্য কি করবো, তাই না? একবারে শেষ করি, তাই না? হ্যাঁ, আর 10 মিনিট আগেই শেষ করে দেবো যাতে করে আমরা নামাজটা পড়তে পারি। আমিও পড়িনি, পড়বো। ওকে, তাহলে একটু লিখেন, দ্রুত লিখেন। গির্জার পাদ্রি ইস্পাত তৈরি গুদামে, আলকাত্রা আলপিনে মোড়ানো, জানালার পাশে আলমারিতে পেয়ারা পাউরুটি আনারস শেখে চাবি না নিয়ে তোয়ালে ও বালতি নিয়ে ঘাটে গেল। তারপরে আহ এই যে নিচের কোনটি কি শব্দ, এগুলো ইংরেজি শব্দের ক্ষেত্রে আহ এই যে এজেন্ট আর গেজেট, এই শব্দ দুটো একটু মনে রাখবেন, এজেন্ট এবং গেজেট, এজেন্ট এবং এই গেজেট। বাকিগুলো বোঝা যায়। ম্যালেরিয়া ইংরেজি শব্দ না, এখানে দিয়ে দিছে। ম্যালেরিয়া, মেজেন্ডা এগুলো হচ্ছে ইতালিয়ান শব্দ। হ্যাঁ, ইতালিয়ান শব্দ, এগুলো ঠিক করতে বলি বহু আগে থেকে, সে ঠিক করে না। ইতালিয়ান শব্দ, ম্যালেরিয়া, মেজেন্ডা এগুলো হচ্ছে ইতালিয়ান শব্দ, ইংরেজি না। এজেন্ট, গেজেট হচ্ছে ইংরেজি শব্দ, মাস্টার, স্কুল, লাইব্রেরি। ফরাসি শব্দ কার্তুস, কুপন, ডিপু, রেস্তোরাঁ, আতাত, গ্যারেজ, এগুলা ফরাসি শব্দ। কার্তুস, কুপন, ডি, ফরাসি মানে ফ্রান্সের। হ্যাঁ, জাহাজটা বাদ দিতে হবে এখান থেকে, জাহাজটা হবে না, জাহাজ হচ্ছে আরবি শব্দ, খুব একটা গুরুত্বপূর্ণ না, কিন্তু ভুল করা যাবে না আর কি। হ্যাঁ, কার্তুস, কুপন, ডিপু, রেস্তোরাঁ, আতাত, গ্যারেজ এগুলো হচ্ছে ফরাসি শব্দ। হ্যাঁ, দেন স্ক্রিনশট। হুম, 10 মিনিটে শেষ হবে না, কিন্তু 10 মিনিট আইসা করে তো লাভ নেই, বিরতি দিলে আর 10 মিনিট সময় থাকবে। অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ শব্দ আছে, যেমন চাহিদা, শিখ, তারকা। চাহিদা, শিখ, তারকা এগুলো হচ্ছে পাঞ্জাবি শব্দ। চাহিদা, শিখ, তারকা। হারিকিরি, হরিকিরি না, শব্দটা হচ্ছে হারিকিরি, হারিকিরি, হারিকিরি। সুনামি, রিক্সা, হারিকিরি, সুনামি, রিক্সা এগুলো হচ্ছে জাপানি শব্দ। হটদর, হরতাল গুজরাটি শব্দ। হুম, দাম, সুরঙ্গ, দাম, সুরঙ্গ এগুলো হচ্ছে গ্রিক শব্দ, গ্রিক। দাম, সুরঙ্গ গ্রিক শব্দ। তারপরে ডেঙ্গু, ডেঙ্গুটা হচ্ছে স্প্যানিশ শব্দ, স্প্যানিশ। হুম, অনেক পড়া দরকার নাই, আশা করি এগুলো পড়লেই পরীক্ষায় থাকবে। হ্যাঁ, চাকর, চাকুতুব, দারোগা, মুসলেকা, বাবুর্চি এগুলো হচ্ছে তুর্কি শব্দ। আরো দু একটা শব্দ আছে। হ্যাঁ, বাবা, উজবুক, কুর্নিশ, উজবুক, উজবুক, আহ কুর্নিশ, ঠাকুর এগুলো।
চাকর, চাকু, তুপ, দারোগা, মুসলেকা, বাবুর্চি, উজবুক, কুর্নিশ, এগুলো হচ্ছে তুর্কি শব্দ। চা, চিনি, লিচু, টাইফুন, এগুলা চীনা শব্দ। ইস্কাপন, টেক্কা, হরতন, রৈতন। এই যে তুর্কিটা খুব গুরুত্বপূর্ণ, বাকিরা খুব একটা এত গুরুত্বপূর্ণ না। হ্যাঁ, তুর্কি, তুর্কিটা ভালো করে পড়বেন এখান থেকে। তুর্কি আর এই যে চীনা, আর আগে যেগুলো পড়ছি, ওলন্দাজ শব্দ খুব একটা আসে না। হ্যাঁ, সওগাত, সওগাতও গুরুত্বপূর্ণ, সওগাতটাও আসে মাঝে মাঝে পরীক্ষায়। সওগাত, চকমক, হ্যাঁ বাবা বলছি। আচ্ছা, মিশ্র শব্দগুলো একটু স্ক্রিনশট নেন। হ্যাঁ, এগুলো মাঝে মাঝে পরীক্ষায় আসে সাধারণত। আমাদের যে বেশি কম্পিটিটিভ পরীক্ষাগুলো হয়, যেমন বিসিএস, ব্যাংক, প্রাইমারি, এই সমস্ত পরীক্ষায় বেশি আসে মিশ্র শব্দগুলো। তো এই স্ক্রিনশট নিয়ে রাখেন, মাঝে মাঝে এগুলো একটু চোখ বোলাবেন। দুই ভাষার দুই শব্দ যখন একটা শব্দ তৈরি হয় তখন তাকে বলা হয় মিশ্র শব্দ। যেমন এই যে আইন হচ্ছে ফার্সি শব্দ, জিবি তৎসম, শাক তৎসম, সবজি ফার্সি, বে ফার্সি, টাইম ইংরেজি, কালি বাংলা, কলম আরবি, মাস্টার ইংরেজি, মশাই তদ্ভব, এরকম। হ্যাঁ, রাজা বাদশা, রাজা তৎসম, বাদশা ফার্সি, হাট বাংলা, বাজার ফার্সি, হেড ইংরেজি, মৌলভী ফার্সি, ডাক্তার ইংরেজি, খানা ফার্সি শব্দ। হেড পণ্ডিত, হ্যাঁ, হেড ইংরেজি, পণ্ডিত তৎসম, খ্রিস্টাব্দ, খ্রিস্ট হচ্ছে ইংরেজি, অব্দ হচ্ছে তৎসম। পকেট মার, পকেট ইংরেজি, মার হচ্ছে বাংলা। চৌহদ্দি খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে প্রায়ই। চৌহদ্দি, হ্যাঁ, চৌ ফার্সি, হদ্দি হচ্ছে আরবি, চৌহদ্দি। দ্রুত লেখেন, একটু দ্রুত। হ্যাঁ, কে বললো এটা? বিবি বাশির আহমেদ। আজগুবি, আজগুবি কোন শব্দ? আজগুবি হচ্ছে ফার্সি শব্দ। আজগুবি, আজগুবি হচ্ছে ফার্সি শব্দ। এর অর্থ হচ্ছে অসম্ভব, মন গড়া, ভিত্তিহীন। আচ্ছা, তদ্ভব শব্দগুলো কিভাবে মনে রাখবো? ওই যে যুক্ত বর্ণের মধ্যে যেগুলো আছে আর কি। হ্যাঁ, এগুলো যে এইভাবে মনে রাখতে পারি আমরা। তৎসম অব্দের পণ্ডিত, অব্দের পণ্ডিত রাজা শাক বিক্রি করে। তাহলে যে অব্দ খ্রিস্টাব্দের মধ্যে আছে, অব্দ পণ্ডিত মশাই আছে, তারপর হেড পণ্ডিত আছে, রাজা বাদশাহ আছে, শাক সবজি আছে, সেখানে তৎসম যে অপশনে আছে সেটাই উত্তর হবে, এটা মনে রাখবেন। আবার যে ফার্সি, বাজারের মৌলভী চৌধুরী, বাজার, মৌলভী চৌধুরী, বাদশাহ খানায়, হ্যাঁ, তুষকের উপর বসে চশমা পরে দরবার করে, দফতরে দরবার করে, কিন্তু এখানে তারিখটা ভুল, তারিখটা কেটে দিতে হবে। প্রতিদিন বা প্রতি দফতরে দরবার করে, এরকম লিখতে পারি আমরা, ফার্সি শব্দ। হ্যাঁ, এগুলো একটু পড়বেন, যুক্ত বর্ণের মধ্যে এগুলো আছে, বাজার টাজার যেগুলো আছে এগুলা খেয়াল রাখবেন। হ্যাঁ, চৌহদ্দি কি আছে? বাংলা ফার্সি। হ্যাঁ, চৌহদ্দি বাংলা ফার্সি। এখানে যদি ভুল আছে কেন আমি জানি না, এখানে কি আছে? চৌহদ্দি ফার্সি আর বাংলা ফার্সি, চৌহদ্দি। এটা এটা থ্যাংক ইউ, এটা মনে রাখা করার জন্য। চৌহদ্দিটা একটু কারেকশন করে নিন। হ্যাঁ, এটা নতুন যে ইয়ে অনুযায়ী, বলতে ভুলে গেছি আমি, কই গেল? পুরাতন বোর্ড বই অনুযায়ী ফার্সি আরবি, কিন্তু নতুন বোর্ড বই এবং বাংলা একাডেমির নতুন সর্বশেষ সংস্করণ অনুযায়ী, হ্যাঁ, বাংলা ফার্সি, বাংলা ফার্সি, এটা একটু কারেকশন করে নিন। হ্যাঁ, হুম, না শেষ করে দিচ্ছি দ্রুত, না আমাদের টাইম যেতে চলে যাচ্ছে। আচ্ছা,
এই যে এইগুলো একটু খুবই গুরুত্বপূর্ণ, অর্থ অনুসারে বাংলা শব্দের প্রকারভেদ। হ্যাঁ, আর 5 মিনিট সর্বোচ্চ নেব। যৌগিক শব্দ, জরুরি শব্দ আর যোগগুরু শব্দ। অর্থ অনুযায়ী শব্দ 3 প্রকার। যে শব্দগুলোর প্রকৃত অর্থ এবং বর্তমানে প্রচলিত অর্থ একই, সেই শব্দগুলো হচ্ছে যৌগিক শব্দ। যেমন কর্তব্য, ক্রি, যুক্তব্য। ক্রি মানে কোনো কিছু করা, তব্য উচিত, যা করা উচিত তাই হচ্ছে কর্তব্য, বর্তমানে তাই ব্যবহৃত হয়। বাবুয়ানা, বাবুর বাব অর্থে বর্তমানে ব্যবহৃত হয়। অর্থাৎ মূল অর্থ এবং প্রচলিত অর্থ যদি একই হয় সেটা হচ্ছে যৌগিক শব্দ। মূল অর্থ আর প্রচলিত অর্থ একই হলে যৌগিক শব্দ। গুরুত্বপূর্ণ যৌগিক শব্দ মনে রাখবেন হচ্ছে এই যে এইভাবে: মধুর, গায়ক, কর্তব্য পালন না করে, বাবুয়ানা, ভাব ধরে, দৌহিত্রকে নিয়ে চিকা মারতে গেল। এদিকে গুণবান রাধুনী, পাঠক মিতালি ভাড়াটের সাথে বাদরামি করছিল। তাহলে এইগুলো হচ্ছে যৌগিক শব্দ। পরীক্ষায় আসবে নিচের কোনটি যৌগিক শব্দ, নিচের কোনটি যৌগিক শব্দ, অথবা একটা শব্দ দিয়ে দিবে গায়ক কোন জাতীয় শব্দ বা দৌহিত্র কোন জাতীয় শব্দ। হ্যাঁ, রাজপুত কেন যুগ্র শব্দটি বলবো, সামনে আছে রাজপুত। আচ্ছা, লিখছি। তারপর হচ্ছে রুড়ি শব্দ, যে সকল শব্দের মূল অর্থ এবং প্রচলিত অর্থ ভিন্ন। মূল অর্থ এবং প্রচলিত অর্থ এক না, ভিন্ন, সেগুলো হচ্ছে এই রুড়ি শব্দ, রুড়ো বা রুড়ি শব্দ। যেমন হস্তি, হস্তি শব্দের মূল অর্থ হচ্ছে হস্ত আছে যার, মানে হাত আছে যার। হস্তি শব্দের মূল অর্থ হচ্ছে হাত আছে যার, কিন্তু হস্তি কি অর্থ, বর্তমানে প্রচলিত অর্থ কি, একটা হাতি বা একটা পশুকে বোঝায়। একইভাবে যদি আমরা দেখি গবেষণা, গবেষণা শব্দের মূল অর্থ হচ্ছে গরু খোঁজা। গু যুগ এসনা, গবেষণা, গু মানে গরু, এসনা মানে খোঁজা, গরু খোঁজা। কিন্তু গবেষণা বর্তমানে আমরা গরু খোঁজা অর্থে ব্যবহার করি না, আমরা গভীরতম অধ্যয়ন বা পর্যালোচনা অর্থে ব্যবহার করি। তাহলে যে সকল শব্দের মূল অর্থ এবং প্রচলিত অর্থ ভিন্ন সেগুলাকে বলা হয় রুড়ো বা রুড়ি শব্দ। গুরুত্বপূর্ণ এই রুড়ো বা রুড়ি শব্দগুলো একটু লেখেন, এটি একটু মনে রাখতে হবে। লেখেন তেলে ভাজা, তেলে ভাজা, তেলে ভাজা সন্দেশ খেয়ে প্রবীণ ব্যক্তি, প্রবীণ ব্যক্তি গবেষণা শেষ করে, তেলে ভাজা সন্দেশ খেয়ে প্রবীণ ব্যক্তি গবেষণা শেষ করে, তেলে ভাজা সন্দেশ খেয়ে প্রবীণ ব্যক্তি গবেষণা শেষ করে পাঞ্জাবি পরে, পাঞ্জাবি পরে হস্তির পিঠে চড়ে, হস্তির পিঠে চড়ে রাখালের বাঁশি বাজাতে বাজাতে, রাখালের বাঁশি বাজাতে বাজাতে রাজবাড়ি গেল, রাজবাড়ি গেল যেখানে, রাজবাড়ি গেল যেখানে স্নাতক সম্পন্ন দুহিতা, স্নাতক সম্পন্ন দুহিতা মানে কন্যা, স্নাতক সম্পন্ন দুহিতা ও অর্ধাঙ্গী, স্নাতক সম্পন্ন দুহিতা ও অর্ধাঙ্গী গবাক্ষ পথে, গবাক্ষ পথে অতিথিদের সাথে, অতিথিদের সাথে কুশল বিনিময় করছিল। কুশল বিনিময় করছিল। এগুলো গুরুত্বপূর্ণ, এই জন্য একটু হাতে না লিখতে হলে স্ক্রিনশট নিয়ে নেন দ্রুত। তেলে ভাজা সন্দেশ প্রবীণ, গবেষণা, পাঞ্জাবি, হস্তি, রাখাল, বাঁশি, হ্যাঁ, রাজবাড়ি,
স্নাতক, দুহিতা, অর্ধাঙ্গী, গবাক্য, অতিথি, হ্যাঁ, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ রুরু বা রুরি শব্দ। হ্যাঁ আচ্ছা, এখন জয়েন করলে যে যিনি এইমাত্র জয়েন করলেন তিনি তো বুঝবেন না, খুবই স্বাভাবিক। এই পিছনের বিষয়টা একটু ঘটনা পড়তে হবে, বা ভিডিওটা পরে দেখবেন আর কি। হ্যাঁ, কাইন্ডলি। ওকে, তাহলে এটা শেষ নিছি। আচ্ছা, তারপর হচ্ছে যুগ্র শব্দ, যে সকল শব্দগুলো সমাস নিষ্পন্ন, যে সকল শব্দ সমাস নিষ্পন্ন শব্দ, সেই সকল শব্দকে বলা হয় যুগ্র শব্দ। সমাস নিষ্পন্ন শব্দ যেগুলো একটা বিশেষ অর্থ প্রদান করে, সমাস নিষ্পন্ন অর্থাৎ সমাস সাধিত, সমাসবদ্ধ যে সকল শব্দগুলো বিশেষ অর্থ প্রদান করে সেইগুলো হচ্ছে যুগ্র শব্দ। যেমন এখানে পঙ্কজ, পঙ্কজ, পঙ্কে জন্মে যা, পঙ্কে জন্মে যা, পঙ্ক শব্দের অর্থ হচ্ছে কাদা, কাদায় জন্মে যা, তাই হচ্ছে পঙ্কজ। কাদায় তো অনেক কি জন্মে, কাদায় শৈবাল, শালুক, পদ্মফুল অনেক কি জন্মে, কিন্তু পঙ্কজ বলতে শুধু পদ্মফুলকেই বোঝানো হয়েছে, বিশেষ একটা অর্থ বোঝানো হয়েছে, এই জন্য এটাকে বলা হয় যুগ্র শব্দ। যেমন এই যে একজন প্রশ্ন করছিলেন রাজপুত, রাজপুত মানে হচ্ছে কি, যদি বলা হয় রাজার পুত্র তাহলে সেটা হচ্ছে রাজপুত, রাজার ছেলে বা পুত্র। কিন্তু রাজপুত শব্দটা আমরা জাতি হিসেবে রাজস্থানের যে যোদ্ধা জাতি তাদেরকে আমরা বুঝাই, এই জন্য এটাকে বলা হয় রাজপুত, বিশেষ একটা জাতি অর্থে বিশেষ একটা অর্থ প্রদান করে। এই ধরনের যে শব্দগুলো আছে এগুলো হয় যুগ্র শব্দ। আমরা শেষ করব এখনই। হ্যাঁ, তো একটু এই 1 মিনিটের মধ্যে একটু জাস্ট গুরুত্বপূর্ণ যুগ্র শব্দটা লিখে নেবেন। যেমন পঙ্কজ, রাজপুত, পঙ্কজ রাজপুত বলদ নিয়ে মহাযাত্রা করে, পঙ্কজ রাজপুত বলদ নিয়ে মহাযাত্রা করে জলদির নিকট, জলদির নিকট পরিবারের সাথে মিলিত হলো। শর্ট করে দিলাম, পরিবারের সাথে মিলিত হয়। তাহলে এই যে পঙ্কজ, রাজপুত, বলদ, মহাযাত্রা, জলদি, এগুলা পরিবার, এগুলো হচ্ছে যুগ্র শব্দ, এগুলো হচ্ছে যুগ্র শব্দ। ওকে, আদিত্য মানে হচ্ছে সূর্য, আদিত্য মানে সূর্য, আদিত্য, মার্তণ্ড, এগুলো ঠিক আছে। তাহলে এটা একটু পড়বেন। আর এছাড়া মোটামুটি শেষ। যে মৌলিক শব্দের মধ্যে যে শব্দ ভাঙা যায় না, হ্যাঁ, বাংলা আর অর্থ থাকে না, সেই শব্দগুলা কি এটা একটু পড়বেন। যেমন গোলাপ, হ্যাঁ, এই শব্দটা মৌলিক শব্দ পরীক্ষায় প্রায়ই আসে। আর সাধিত শব্দ বিভিন্ন ভাবে হয়, এগুলো পরীক্ষায় আসে না। মানে নিচের কোনটি সাধিত শব্দ, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে না। উচ্চ মানে সাহিত্য শব্দ উপসর্গ, প্রত্যয়, সন্ধি, সমাস বিভিন্ন ভাবে হয়, এই জন্য এটা আসে না। মৌলিক শব্দ কোনগুলা, হ্যাঁ, ঢাকা, দই, বউ, গড়, এইগুলা, গোলাপ, এগুলো হচ্ছে মৌলিক শব্দ যেগুলো ভাঙা যায় না, বাংলে কোনো অর্থ থাকে না। তো নামাজের বিরতি দিলাম না, কারণ হচ্ছে বিরতি দিলে আইসাই 10-5 মিনিট পড়তে হতো আর কি। এতক্ষণ যেগুলো পড়লাম এগুলো একটু নোট করবেন। আর যারা পরে ক্লাসে জয়েন করছেন তারা ক্লাসগুলো যেগুলো আপলোড হবে সেগুলো দেখে নেবেন। আর আমরা অবশ্যই বলবো যে রাতে ক্লাস দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, শুভ সন্ধ্যা, ভালো থাকবেন।